জি, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কোনো সমস্যা আছে কিনা বলেন তো? কেউ কোনো সমস্যা যদি থাকে আমাকে জানাতে পারেন, আপনাদের সুবিধা অসুবিধা জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য, যা অফিস থেকে আপনাদের জন্য নির্ধারিত করা আছে। আমাকে কি শুনতে পাচ্ছেন? না আমাকে শুনতে পাচ্ছেন না, বা রেসপন্স আনমিউট করতে পারছেন? জি ভাই, জি আসসালামু ভাই। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইয়া বলুন। ভাইয়া, যারা কথা আপনাকে বলবো শুনতে শুধু পাচ্ছি। তারা আনমিউট করব, জি আর যারা কথা না বলবো দয়া করে মিউট রাখবো। হ্যাঁ, জি, নাজমুল ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম আপনাকে ভাইয়া। শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ, একটা হ্যাঁ। একটা বিষয়ের জন্য আসলে আনমিউট করা করলাম, আর এটা খুব দরকার ছিল যে আচ্ছা। 41 থেকে আমি স্যারের স্টুডেন্ট, শরীফ স্যারের, শ্রদ্ধা শরীফ জি, স্যারের জি, স্টুডেন্ট আমি। 41 করেছি, 43, 44, এখন হচ্ছে 45। তো ভাই, জি, এখন জি। এই একটা রিকোয়েস্ট ছিল আর কি আপনাদের কাছে, যে এসএ যে শীটটা স্যার আপডেট করছে, হ্যাঁ, যদি হ্যাঁ। এটা কাইন্ডলি আগে দিয়ে দিতেন, জাস্ট প্রোভাইড করতেন আর কি। স্যারের ক্লাসের সাথে আমরা ক্লাস করলাম, কিন্তু শীটটা হুম, যদি হুম। আগে দিয়ে দিতেন তখন প্রিন্ট দিয়ে একটু মুখস্থ করতাম আর কি, এইটাই আর কোনো কি। সমস্যা নেই, কোনো যদি সমস্যা নেই, এটা দিতেন তো খুব সহজ বিষয়। খুব ভালো সহজ হতো। বিষয়, আপনাদের সুবিধার্থে যা জি দেওয়া যায় তা জি দিয়ে দিব। আবার জি কেউ কোয়েন না যে 48 ঘন্টার জায়গায় 7 দিন রাখার পর আবার 9 দিনের বেলাও কোয়েন না যে ভাই আমার একটু উম, রেকর্ডটা দেন। দেখেন জি না, কিন্তু, জি হ্যাঁ। না, আচ্ছা, জি এটা না দিয়ে ভাই, দিব। ওই মানে যে বিষয় হচ্ছে তাইলে এই যে শ্রদ্ধেয় এস এর শরীফ স্যার, পিডিএফটা আমাকে যদি শুনতে দিয়ে দিতেন। পাচ্ছেন? আচ্ছা, নাজমুল ভাই, জি, আমার একটা কথা সালাম, ছিল। থ্যাংক ইউ ভাই। জি শ্রদ্ধেয় শরীফ স্যার দিয়ে দিবে, সমস্যা নেই স্যার। এই বিষয়টা অবশ্যই অবহিত নাজমুল আছে, ভাই, দিয়ে দিবে, সমস্যা নেই। আর জি, আর কেউ, আর কি আচ্ছা ভাই, কিছু বলবেন? জি জি, আচ্ছা ওকে। নাজমুল ভাই, আসসালামু আমার একটা আলাইকুম কথা ছিল। নাজমুল ভাই, আমি জি একটা ভাই। কথা বলতে চাইছিলাম। জি, ভাই, আমি জি। তো সামারি ক্লাস এই করতে স্যারের পারি নাই সাথে স্যার। কন্ট্যাক্ট করার জন্য সামার সামার দিবেন। একজন একজন করে বলি, আমি সবাইকে হ্যাঁ মিউট ভাই, করে আমি দেই। একটু যে যে কথা বলি সে হ্যান্ড রেজ করি, হ্যাঁ, যে কথা বলি হ্যান্ড রেজ করি, তাহলে আমরা কথাগুলো শুনবো। প্রিয় শিক্ষার্থী, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আমি 2-3 মিনিট কথা বলবো, শ্রদ্ধা শরীফ স্যার আসা মাত্র আমি কথা স্টপ করে দিব। হ্যাঁ, জি, হ্যান্ড রেজ করছে জাহিদ ভাই। জি, আপনি কথা বলুন ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওই ভাইয়া। যে ফুল যে রিটেন ব্যাচের যে ক্লাসগুলো আমরা পাইনি প্রথমে, যারা অ্যাড হয়েছিলাম না, বিশেষ করে ট্রান্সলেশনের গুলো যে ক্লাসগুলো প্রথম দিকে হয়েছিল ঈদের আগে, ওই আপনি ক্লাসগুলো যদি রিটেনের একটু স্টুডেন্ট? গ্রুপে দিয়ে রিটেনে দিতেন। জি জি, রিটেন ফুল ফুল রিটেন। করছে? আচ্ছা, পেয়ে যাবেন, আপনি জি পেয়ে জি যাবেন, ভরসা রাখেন, আমরা জানি আমরা কখন দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কেউ কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম ভাইয়া। আসসালামু শফিকুল আলাইকুম। ইসলাম ভাই। হ্যাঁ, ওয়েলকাম জি আসসালাম ভাই, ভাইয়া, বলুন। ভাইয়া আমি ভর্তি হয়েছি নতুন আর কি। সো আমি সরাসরি এই কোন ব্যাচে? পর্যন্ত ব্যাচটা বলেন, ব্যাচ বলেন। ব্যাচ হচ্ছে 10 10 ব্যাচ। সমস্যা নাই, সব পেয়ে যাবেন, ধৈর্য ধরেন, ক্লাসগুলো করতে থাকেন, সব পেয়ে যাবেন। আর অদিতি যা ভাইয়া বলে ওই তার চেয়ে বেশি দেয়, কম দেয় না। ক্লাস আসলে এই পর্যন্ত আসলে কয়টা ক্লাস হয়েছে? ভাইয়া তিনটা আমি না এই চারটা পর্যন্ত মনে হয়েছে এখনো আপনি দশম ব্যাচে। 3-4টা না? জি, জি। এবং তিন আচ্ছা। তিন চারটাই গ্রুপে দেওয়া আছে, আমি ইম্পর্টেন্ট। জি জি শফিকুল ভাই, এই সবগুলো জি ভাই। ক্লাস গ্রুপে দেওয়া আছে, অবশ্যই 2 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে এগুলো করে নেন। হ্যাঁ। জি ভাই, আমি ওই ক্লাসগুলো দেখেছি, বাট আমি তো বুঝতে পারছি না আসলে আরো ক্লাস হয়েছে কিনা, সেজন্য একটু না, না, জিজ্ঞেস তিন করলাম চারটা আর কি। হয়েছে। আর আপনি সবচেয়ে সুবিধা হবে কি, গ্রুপের একদম প্রথম পোস্ট আপনি দেখতে পারেন, একটু 2 মিনিট একটু স্ক্রল করে নিচে যান, দেখবেন গ্রুপটা কবে তৈরি হয়েছে, জি জি কবে প্রথম পোস্ট হয়েছে, এটা জি। দেখতে পারবেন সহজে। থ্যাংক ইউ। জি। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই। ওকে ভাইয়া। জি ভাই, আর কেউ আছেন? জি ভাই, জি, আসসালামু যারা, আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি বলুন, জামিল ভাই, ভাই আমি বলুন, আসলে বলতে জামিল ভাই। চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আমি তো, আমাদের ফেসবুক গ্রুপ ছাড়া কি হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ আছে না, এটা এই একদম আমাদের এই? অবৈধ এবং এটা অপরাধ, এটা করা যাবে না। ও, কোনো শিক্ষার্থী এই কাজটা আচ্ছা, করবেন না, আমি আপনাকে বলে দিই, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে আছি। বিশ্বাস করেন, হ্যাঁ যতটুকু আপনার উপকার হবে তার চেয়ে 10 গুণ অপকার হবে। সারাদিন দেখবেন এটা বাঁচতে থাকবো, বাঁচতে থাকবো, ফাতেমায় মেসেজ দিচ্ছে, কুদ্দুসে মেসেজ দিচ্ছে, খুবই বিরক্ত। ইভেন আমরা ফার্স্ট টাইম এগুলো করছি, পরে জি স্টুডেন্টের কমপ্লেনের কারণে বন্ধ করে দিচ্ছে। অনেকে মনে করবেন যে ভাই, যেমন একটু আগে একজন আমার এখানে আসছিল, যে মালিবাগ শাখার পুলিশে 23তম হয়েছে, হ্যাঁ। তো বাইরে হ্যাঁ বললাম যে ভাই, ভাই দেখা করার জন্য আসছে আমার সাথে। মালিবাগ শাখার স্টুডেন্ট ছিল, মানে খুবই সাদা সিধা মানুষ ছিল, আসছে, লেখাপড়া করছে, কোনো যোগাযোগ নেই, সিম্পল। বাইরে বললাম ভাই, আসলে আপনার পরামর্শ কি বলেন তো, একটু পরামর্শ দিয়ে যান, নতুন ক্যান্ডিডেটকে বলবো। তো পরামর্শ হচ্ছে, নিজে প্রত্যেকটা জিনিসকে আইডেন্টি করতে হবে, এবং নিজে কি পড়বো এটা আগে নিজে সিলেকশন করতে হবে। এবার আরেকজন বলে দিবে, আরেকজন সাজেশন দিবে, তুমি 10টা সাজেশন শুনবা, 10টা সাজেশন শুনে একটা নিজে তৈরি করবা, তখন এটা হবে। তো আপনি যারা যেমন গ্রুপে থাকবে, এইভাবে বলবে, এটা বলবেন, এটা বলবে, এটা বলবেন, কোনো দরকার নেই।
আপনি আপনার পড়াগুলো আদায় আচ্ছা করে ভাইয়া। নেন। যে ক্লাসগুলো যদি কেউ মিস করে, বলেন না আমি হ্যাঁ মিস করলে কিভাবে পাবো? মিস করলে তো আপনি 48 ঘন্টার জায়গায় 1 দিন 2 দিন 3 দিন পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি করে নিবেন। আর আপনি যদি একদম দায়িত্বশীল হন, একজন মনে করেন যে আপনার স্বপ্ন ক্যাডার এনিয়াও সমস্ত সমস্যার আগে আপনার ক্লাস করা, তখন দেখবেন আপনি এমনি ক্যাডার হয়ে যাবেন। আর আপনি কি মনে করেন যে পরে ক্লাস করবে 3 দিন 4 দিন পরে, আসলে সে ক্লাস করে আর তার স্বপ্নে কি একটু মানে টাকা ছিল? হ্যাঁ। আচ্ছা ভাই, একটা বিষয় যে ও এসএস ফার্মগেট ছিল। শিটটার কথা বললেন, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। কি আমাদের গ্রুপেই, এই ফেসবুক গ্রুপে তো দিয়ে দিবেন নাকি? সব জায়গায় পেয়ে যাবেন। আর যার একটা মজার কথা শুনেন, যারা 10 বেসে আছেন এবং যে যে বেসে আছেন, ইনশাল্লাহ অদিতিতে যেহেতু আমি আছি বা আমি সার্ভিস হ্যাঁ বিষয় আচ্ছা, অটোমেটিক পেয়ে যাবেন, সবগুলো অটোমেটিক আচ্ছা পেয়ে জি, যাবেন। হ্যাঁ। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। শ্রদ্ধেয় স্যার, স্যার কি নাম? স্যার মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে। মেক হোস্ট। নাজমুল ভাই, হ্যাঁ শ্রদ্ধেয় হ্যাঁ স্যার আমাকে, জি স্যার। হ্যাঁ, শুনতেছি। আর দাঁড়ান, আমি ওইটাতে জয়েন করলাম, আমার একটু অ্যাড করে দিন। হ্যাঁ, করে দিছি স্যার। জি স্যার, আপনি শুরু করলে আমি স্টপ করে দিব স্যার। ঠিক আছে, হ্যাঁ যে হ্যাঁ আর কেউ কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, ও হ্যান্ড রেজ করেছেন, হ্যান্ড রেজ করেছেন। আপনাদেরকে প্রশ্ন করার, আনমিউট করার সুযোগ দিয়েছি। আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। জি, যারা হ্যান্ড রেজ করেছেন, আনোয়ার ভাই এবং হ্যাঁ, আহ তো দিদারুল ভাই। নাজমুল ভাই, জি ভাই। আমি হ্যালো। তো লতিফ স্যারের সামারি ক্লাসটা আমি করতে পারি না, তো এই ভিডিওটা যদি কোন আপনি ব্যাচ? একটু ব্যাচ বলেন, ব্যাচ বলেন, ব্যাচ বলেন। নিউ ব্যাচ আছে, এখন যে দশম 9টা বেচে ক্লাসে ক্লাস। পেয়ে যাবেন, গ্রুপে চেক করেন, নবম দশম বেচ দুইজনেই গ্রুপে চেক করেন, ক্লাসগুলো শরীফ লতিফ স্যারের পেয়ে যাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু ভাই পরে পেয়ে লতিফ যাবেন। স্যারের হ্যাঁ, লতিফ স্যারের ক্লাস 2 তারিখের ক্লাসটা নাই, আমি দেখেছি। 2 তারিখের আপনি ক্লাসটা আপলোড দেখেছেন, দেওয়া হয় না। আপনি দেখেছেন, আর আমি রাইট নাও বলেছি পেয়ে যাবেন, তার মানে আপনার পরে আমি আপডেট করেছি। হ্যাঁ। ও ঠিক হ্যাঁ, আছে, দুই থ্যাংক ইউ। 2 তারিখের না, আমি 1 তারিখেরটা আপডেট করছি। আমি 2 তারিখেরটা দেখি, 2 তারিখেরটাকে রিকভারি করা যায় কিনা, কারণ জুম থেকে ডিলেট হয়েছে, তো এটা রিকভারি করা যায়, করে দিয়ে দিব। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক জি আছে, thank you। জি জি। আর কেউ আছেন কিছু বলবেন? অনিক। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওই যে হ্যাঁ ভাই স্যারের বলুন। যে পুরো 3টা ট্রান্সলেশনের ক্লাস দিয়েছেন, ওগুলা একটু যাতে থাকে কয়েকদিন, হ্যাঁ, এগুলো যাতে ডিলিট না হয়ে যায়, এটা না একটু না, বলতে পারেন, ডিলেট ওগুলো হয়ে এখনো যাবে করা ভাই। হয় নাই তো। 48 ঘন্টা, 48 ঘন্টা থাকবে, তারপরে ডিলেট হয়ে যাবে। আপনার যত না কাজ না না, ব্যস্ততা এগুলো রানিং ধরে ক্লাস ফেলে গুলা দিবে। না, আমাদের ক্লাস গুলা না ভাইয়া, ওই যে 3টা একটু আগের লেকচার, মানে এগুলো আমরা এখনো, স্যার বলছে ও যে এক পরে দুই আমাদেরকে তিন এক করাবে। দুই তিনে যেটা, জি 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 জি, এক তাহলে দুই তিন 48 ঘন্টার পরিবর্তে এটা 3 দিন থাকবে, 3 দিন পরে ডিলেট হয়ে যাবে। তাহলে ঠিক ভাই একটু আছে। 1 সপ্তাহ করলে ভালো হয়, কারণ ওইটা একটু না, ওই মানে এক সপ্তাহ পরে ডেট করবেন, হিসাব। 15 দিন, 15 দিনের পরে করবেন, না না আজীবন, না না আজীবনের ভাইয়া, করে কারণ করবেন এগুলো ভাই। একটু আমার 3টা ক্লাস পুঁতেও তো। পড়তে পারবো, একটু রেখে দিন, না, সুযোগ নাই, 3টা ওই ক্লাস তিন তো দিন তো একটু করতে একটু টাইম দরকার আর কি। 3টা ক্লাস তো না এখানে, ভাই, এই জন্য আর কি। ঠিক আছে 3 দিন নিজেকে সিদ্ধান্ত নেন। আজকে শিখবেন, আপনাকে সময় দিলে সময় আপনাকে ফাঁকি দেয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সময়ের কাছে হেরে যাই। আর না, আমরা সিদ্ধান্ত নেব, সময় জানে আমাদের কাছে হারে। আচ্ছা জি, ঠিক আছে ভাই, thank আজ you। আজ আজ থেকে 3 দিন রাখা দিন, দেখা যাক। হ্যাঁ রাইট, চেষ্টা দেখবেন করবো আপনি চেষ্টা ঠিকই করার। শিখে পড়বেন। আর যদি 7 দিন রেখে দেবেন, 7 দিনে পড়া হবে না। জি। আচ্ছা, থ্যাংক ইউ। নাজমুল ভাই, জি ভাইয়া ওই বলুন। যে ঈদের আগে আমাদের ক্লাসগুলা তো মিস ছিল, এখন ওটা কি কোথায় কোথায়? কতদিন? ভাই ঈদের আগে যে স্যারের যে 6টা ক্লাস হয়েছিল, ওই ক্লাসগুলো আর কি। ওগুলো ক্লাসগুলো দিয়েছি। মিনিমাম মিনিমাম 20 দিন ছিল। তারপরে যদি আপনি না পেয়ে থাকেন, যদি দশম বেসে হন, ধৈর্য ধরেন, পেয়ে যাবেন। হ্যাঁ। জি। আচ্ছা ঠিক আছে। সরি, নবম বেসের হলে ধৈর্য ধরেন, দশম বেসের সাথে পেয়ে যাবো, দিয়ে দেবো। হ্যাঁ। কিন্তু অবশ্যই সচেতন হবেন, যথাসময় পড়াগুলো শেষ করবেন, এই ওই যে যত আমার ব্যস্ততা থাকুক। লেকচারে অ্যাডমিট হওয়ার জন্য আমার ওটা হচ্ছে গ্যাপ গিয়েছে, তো না, ওটা এরকম না না আপু, করে আপনি দিতে পারবো। যতই লেট করেন, আমরা ভর্তি ফর্ম বন্ধ করার পরেও সবগুলো ক্লাস আবার দিছি আপনাদের সুবিধার্থে। জি ভাই, ওটা আচ্ছা মানে যাই হোক, আপনি পেয়ে যাবেন, করে পেয়ে যাবেন, সমস্যা নেই। জি ঠিক জি আছে, স্যার। নাজমুল স্যার, ভাই শোনা শ্রদ্ধেয় যাচ্ছে? স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি হ্যাঁ। ওকে, জি স্যার, একটু ভাইয়া বা আপুদের সাথে একটু কথা বললাম স্যার। ইনশাআল্লাহ, জি হ্যাঁ। স্যার, একটা হুম, বিষয় একজন শিক্ষার্থী বলছিল, ওই যে হুম। এস এর যে ফর্মুলাটা, এটা যদি আগে দিয়ে দেয়, ওরা একটু পড়তে পারতো, এটা এই এই তো বিষয়ে। এই সপ্তাহের মধ্যে তো পাবে, আচ্ছা জি স্যার, এই সপ্তাহের মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ, প্রিয় আপডেট শিক্ষার্থী, অবশ্যই করতেছে তো। আপনারা শুনেছেন, এই সপ্তাহের মধ্যে দিয়ে দিবে স্যার। এই আর কি। আর স্যারের বিষয়ে তার আমি কিছু বলে লাভ নাই। আমার যেটাকে ভালো লাগা, ভালোবাসা, সবই স্যার আমার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। কি অবস্থা বলো, সবাই ভালো আছো কিনা? আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ভালো আছো কিনা? ওকে। স্যার কেয়াপুরে তো অনেকদিন ধরে ডাক দেন না, এই যে ও ক্লাসে যে ডাক দিতেন। আমি কেয়ারে আমি জুমার স্যার নামাজে একটু কথা যাওয়ার বলবেন সময় স্যার। ফোন করব এই চিন্তা করে রাখছি গত। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম। জানি স্যার আপনি ইয়া, অনেক ব্যস্ত। না না না, আমি জি স্যার। একেবারে বিশ্বাস করে আমি একদম সহি নিয়ত করে রাখছি যে আজকে জুমার নামাজে যাওয়ার সময় তোমারে ফোন করব। জি স্যার, আপনি আহ, অনেক সুখের দিন স্যার। না না, চুল ছোট হয়েছে এতটুকুই। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা আমি তোমারে স্যার, ফোন দেবো জুমার আপনি নামাজের সময়। জানেন ব্যস্ত স্যার, অসুবিধা নেই স্যার। অফিসে আছো নাকি এখন? জি স্যার, অফিসে আছি। আচ্ছা ঠিক আছে, আমি জুমার নামাজে যাওয়ার সময় ফোন করবো, হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। ইনশাল্লাহ। জি থ্যাংক ইউ। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওকে। হ্যাঁ জি আচ্ছা স্যার, আমরা তাই। ওকে হ্যাঁ, ওই ইশরাক কি আছে নাকি? ইশরাক? ইশরাক ভাই আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ইশরাককে ফোন করব, ঠিক আছে বললেন। জি স্যার আছে। আচ্ছা তো আজকে আমাদের টপিক হলো কি বলো, টপিকের নাম কি? থিমেটিক কোশ্চেন, হ্যাঁ। এই বাকিরা শুনতে পাচ্ছ কিনা? স্যার স্পষ্ট শোনা সব শুনতে যাচ্ছে না? পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, স্যার একদম শোনা যাচ্ছে স্যার? একদম ক্লোজ জি স্যার মিউট ঠিক করে আছে। ফেলো। কেউ যদি আজকে ক্লাস মিস করে এটা খুব ভালো দৃষ্টান্ত হবে না। ওয়েটিং রুমে চলে গেলে মাহমুদুল হাসান মিউট করো। আচ্ছা আমি আনমিউট করে ক্লাস নেব। এই যেমন মাহমুদুল হাসান আমি মিউট করে দিলাম, হ্যাঁ ওকে। আচ্ছা, থিমেটিক কোশ্চেনের জন্য ঠান্ডা মাথায় এই আমি এই আজকের ক্লাস আরো দুইটা বা তিনটা ক্লাস রিভিউ করাবো। ইভেন তোমরা 45তম সরি 44তম বিসিএস এর প্রশ্নটা কেউ তাকাবে না আপাতত, আমি বলার আগ পর্যন্ত। আমার ইনস্ট্রাকশন ফলো করে লিখবা, ক্লাসে সমন্বয় করব, মিলাবো, কোথায় কোথায় ঘাটতি রয়ে গেল, কতক্ষণ সময় লাগলো, এগুলো আমার জানা জরুরি। ওকে হ্যাঁ। তো আহ, উম, কোনটা? এটা না। হুম, ওকে। থিমেটিক কোশ্চেন, হ্যাঁ এ হলো আমাদের পড়ার শুরু আজকে এখান থেকে। তো একজন মানে খুব ভালো ইয়াতে আছো, উম, কথা স্পষ্টভাবে বলতে পারো, শুনতে পারো, এমন একজন বলো, নাম বলো। নেটওয়ার্ক ভালো আছে। স্যার আমি পড়বো। কে? স্যার আগের দিনে যে চট্টগ্রামে তোমার? স্যার বন্যা ছিল তুমি? তো, নেটওয়ার্কের আচ্ছা অনেক আচ্ছা, প্রবলেম ছিল। হচ্ছে এই জন্য এই কত ক্লাসে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আগামী ক্লাসটা হ্যাঁ হবে আমাদের থিমেটিক। আগামী ক্লাস কিন্তু ওই রবিবার সকালে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্যার। প্লিজ দয়া করে কেউ যাও না, আমি জিস্ট কথাটা বুঝাই বলি, পরে সুন্দর করে নোটটা লেখা নিও। এই ভুল এটা এটাতে যত বেশি আমার স্যার অফিস ডে গুলোতে সকালে ক্লাস নিলে তো সমস্যা হয়েছে। আবার বিকেলে নেবো। আমার এখন ওই ভার্সিটি টু কাজ চলতেছে, মানে খুব চাপ প্রেসারে আছি, মানে চেষ্টা করবো সকালবেলা ইয়ে করার জন্য আর কি, হ্যাঁ। আবার যদি সময় পাই আবার বিকেল রাতেও নেবো, হ্যাঁ। আর রেকর্ডিং তো আছেই। আচ্ছা ওকে, তাহলে বলো এই হ্যাঁ কে তোমা শুরু করো। এইখানে যে যত থিমেটিক বেশি কোশ্চেন। পরিমাণে গাফিলতি করবা, অবমূল্যায়ন করবা, কথা শুনবা না, তার ভোগান্তি তত বেশি হবে। ওকে বলো। হ্যাঁ প্রাথমিক কথা, এ ধরনের প্রশ্নের প্রাথমিক ধারণা ও অনুশীলন আমরা একাডেমিক স্তরে এসএসসি এবং এইচএসসি তে পেয়েছিলাম, তাই অংশটি মূলত রিডিং স্কিল এর অন্তর্ভুক্ত। এই অংশটি মূলত এটারে তো করে লিখছো, তো এই অংশটা মূলত রিডিং স্কিলের অন্তর্ভুক্ত। আহ হ্যাঁ, সাথে সাথে মিউট করে ফেলবা। বলো ল্যাঙ্গুয়েজ স্কিল কয়টা? একটা ল্যাঙ্গুয়েজ কে রপ্ত করার জন্য কয়টা স্কিল আছে? 4টা স্কিল স্যার। 4টা। কি কি? 4টা। কমেন্ট বক্সে রিডিং, লিখো তো। রাইটিং, নো নো লিসেনিং নো এন্ড নো নো, স্পিক। আমি শুনবো না। কমেন্ট বক্সে লিখো দেখি। কমেন্ট বক্সে লিখো তো কয়েকজন দেখি 4টা স্কিল কি কি। ধারাবাহিক ভাবে লিখবে, উল্টাপাল্টা লিখলে হবে না।
ধারাবাহিক ভাবে কি রিডিং, সবাই রিডিং দিয়ে শুরু করছে তাই না? লিসেনিং রিডিং হয় না, একজনেরও এই পর্যন্ত পাইনি রিডিং দিছে। একজন কি লিখছে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই অধিকাংশ উল্টাপাল্টা লিখছো, কয়েকজন ঠিক লিখছো, থ্যাংক ইউ সো মাচ। LSRW লেখা রাখো পাশে, LSRW। আমরা জন্মগ্রহণ করার পরে কি করছি বলো? প্রথমে কি করছি? কথা বলছি নাকি শুধু শুনছি? হ্যাঁ, শুনছি। একটা বছর ধৈর্য ধরে কিন্তু অনেক কথা সহ্য করে শুনছি, অনেক কথা ইয়ার কি তামাশা কিন্তু করছে তাই না? কিছু বলি নাই, লিসেনিং। তারপরে এরপরে কি বলো? এরপরে বলা শুরু করলাম। বলা যে শুরু হয়েছে আল্লাহর রহমতে আর বন্ধ নাই তাই না? লিসেনিং, স্পিকিং। তারপরে কোনটা করছো? রাইটিং নাকি রিডিং? রিডিং। রিডিং, তারপরে রাইটিং। সরে এগুলো কিন্তু চেনাইছে আগে, তারপরে রাইটিং। LSRW, এই চারটা। হ্যাঁ, তো রিডিং স্কিলটা খুব ভাইটাল একটা বিষয়। আমি সামনে 1 into 3 নাকি 3 in 1 প্রস্তুতি একসাথে নেব। থিমেটিক কোশ্চেন, সামারি এবং অনুবাদ একসাথে মিলাই পড়বো। এই রিডিং স্কিল আমরা তোমার আইএলস যদি আইএলস খুব ভালোভাবে কাজে লাগবে এই প্রস্তুতিটা, এটা এখন যেটা নিচ্ছ। ওকে, এরপরে বলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোথায় কোথায় আসে? প্রতিযোগিতামূলক পরীক্ষায় BCS এ 30 মার্কস, প্রপোজ টু এটার টাইম হলো 45 থেকে 50 মিনিট, আর এক্সপেক্টেড মার্কস হলো প্রপোজ টাইম হলো 45 থেকে 50 মিনিট তাই 45 না? থেকে 50 মিনিট। জি স্যার। এক্সপেক্টেড আর মার্কস কত? এক্সপেক্টেড মার্ক হলো 22 প্লাস। 22 প্লাস। তোমরা শেয়ার অফ করলাম, আমার দিকে তাকাই বলো, কমেন্ট বক্সে লিখো এটা টাইম কত মিনিট, কমেন্ট বক্সে লিখো, কমেন্ট বক্সে লেখা দাও নিজে, সবাই লিখো 45-50, ভুলে যেও না। এই কাজটাই, এই অপকর্মটাই করে ফেলবা, 1 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট লাগাই ফেলবা, ফলে ইংলিশ পরীক্ষাটা খারাপ হবে। 50 মিনিটস, একদম আটমোস্ট 55। আমি 60-তে রাজি না, তুমি আবার পরীক্ষা জানি না, আমি রাজি না। 45 থেকে 50 মিনিট আমার শেষ করা লাগবে। এটা করার জন্য কি করণীয় সেটাই আমার এই পলিসি ফলো করবা তোমরা না। এটাতে এই যে একটা অনেকেই যে এই কথাটা শুনবা না, আমার খুব কষ্ট থাকবে। যারা এই কাজটা করবা না তারাই পরীক্ষাটা ধ্বংস করে ফেলবা। ওকে, 50 মিনিটের উপরে যদি না লিখতে পারো, যতটুকু লিখতে পারছো আলহামদুলিল্লাহ। আমি ওই যে দেখো রুবেল, আনমিউট করে বলো। রুবেল আছো নাকি? জি স্যার। কতক্ষণ সময় লাগছিল? স্যার এটা প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেছিল, ওই কারণে। আর ওই যে অ্যাসেট আমি ঠিকঠাক ভাবে লিখতে পারি নাই। একদম পুরো সব এলোমেলো হয়ে যাবে সব। ওকে, জি স্যার। নতুন পুরাতন যারা আছো সবাইকে আমি বলে রাখি, আমি প্রথম ক্লাসে একটা টাইম ফ্রেম দিছিলাম কোনটার জন্য কত মিনিট সময়, এটা পাইছিলা তোমরা সবাই? এটা বাইবেল, এটা মনে রাখবো যে মেরে বচন ইয়ে শাস্ত্র, এটা শাস্ত্র, এর বাইরে যাবা না। নতুনরা পাই নাই, এই দেয়া আছে গ্রুপে, আমি তো শীট গুলো শেয়ার করছি, তুমি দেখো নাই, দেখো। আচ্ছা শীটে আছে। আচ্ছা স্যার, জি স্যার, আমি বলছি ক্লাসে কথা বলছি। রেকর্ডিংটাও আছে, রেকর্ডিংটাও থাকার কথা। রেকর্ডিং এটাই ফার্স্ট সিট ছিল স্যার। এটাই ফার্স্ট সিলেবাস অ্যানালিসিস করছি। ওকে, আচ্ছা। তারপরে বাংলাদেশ ব্যাংকে আছে, ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আছে, নন ক্যাডার পরীক্ষা আছে, আইএলস এ এটা বিশেষভাবে কাজে লাগবে এই প্রস্তুতিটা। তো হাওয়েভার আমি তোমার প্রথমে যেটা জানিয়ে রাখলাম, আমরা একাডেমিক স্তরে তুমি কি কাজ করছো শোনো। একাডেমিক স্তরে কি কাজ করছিলাম, ওই যে আছে না ভাইয়া, আমি ক্লাস শেষ করে ফোন করবো, ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন করবো জুমার নামাজের সময়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি না বলছিলাম, কি বলতেছিলাম? সময়ের কথা বলতেছিলাম, একাডেমিক ক্যারিয়ারে, একাডেমিক লাইফের। আচ্ছা, হ্যাঁ, তোমার পুরো কনসেন্ট্রেশন নষ্ট করে ফেলছে। ও স্যার, থিমেটিক কোশ্চেন একাডেমিক লাইফে কিরকম ভাবে ছিল এটা বলছি। হ্যাঁ। দেখো আমি বলি, একাডেমিক লাইফে তুমি 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলোতে আমরা মনে হয় কমিউনিকেটিভ ইংলিশে, এখন তো 6, 7 এর সিলেবাস চেঞ্জ হয়েছে, মানে একদম এগুলো আর কিচ্ছু নাই। 9, 10ও আছে। একটা প্যাসেজ দেয়া ছিল, মনে আছে কিনা দেখো তো, একটা প্যাসেজ দেয়া ছিল, ওই প্যাসেজের আলোকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হইতো এবং এটার একটা সামারি লিখতে হইতো।
তোমার এই স্মৃতিটা মনে পড়ছে কিনা দেখো তো, এসএসসি এসএসসি এগুলাতে। হ্যাঁ, আমরা এরকমই ছিল। তোমরা আছে না কেউই একদম বুকে হাত রেখে বলতে পারবা না যে এগুলার জন্য বাসায় প্র্যাকটিস করে, বিশেষ প্রত্যেকটা মডেল টেস্ট এই 5টা প্রশ্নের জন্য বাসায় প্র্যাকটিস করে পরীক্ষার হলে গেছো। আমার মনে হয় হলফ করে অনেকেই বলতে পারবে না, কারণ আমরা এগুলা সরাসরি পরীক্ষার হলে গিয়ে কপি করে দেবেন স্যার। একদম পুরো মুখস্থ করতাম স্যার গাইড দেখে। অন্তত পক্ষে সবকিছুর ব্যাপারে প্র্যাকটিস করলে এগুলো ইনশাআল্লাহ আল্লাহর মতে আমরা অনেক কনফিডেন্ট ছিলাম, তাই না? সামারি প্রথম লাইন, মাঝের লাইন, শেষের লাইন, সামারি, তাই না? টেনশন মুক্ত। সামারি কেউ জীবনে বাসায় প্র্যাকটিস করছিল 9-10-এ? স্যার মুখস্থ করতাম। আমারই কখনো স্যার প্র্যাকটিস করে নি স্যার, স্যার সব সময় স্যার বানায় লিখছি। এখন এই থিমেটিক কোশ্চেনই আমরা কঠিন করে ফেলছি, কারণ কঠিন হওয়ার কারণটা হলো ওই আগে কপি করতে পারতাম, এখন কপি করা যাচ্ছে না। ওকে, এটা যে আমাদের তাহলে একদম অপরিচিত এমনটা না, এটা সম্পর্কে আমরা আগেই ধারণা ছিল। 5টা প্রশ্ন লিখতাম, এখন আগে লিখতাম 5টা 5 নম্বর, একটা 1 নম্বর করে 1 লাইন করে লিখতে হইতো। এখন আমরা একটু বড় বড় করে লেখার চেষ্টা করবো। হ্যাঁ, তারপরে আর হলো কি, ওকে ডান। এবার আসো, মিউট করে ফেলো। প্র্যাকটিস না করলেও তো 80 পাইতাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পুরোপুরি। এই যে একটা ভিডিও দেখলাম যে বলে যে আমি টেস্টে ফেল করছি, এইটা জীবনে কোনোদিন পাস করি নাই, কেমনে প্লাস পেয়ে গেলাম আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না, বুঝি নাই। হ্যাঁ, এরকম ঘটনা কিন্তু এখন ঘটতেছে। আচ্ছা, এসব ক্ষেত্রে আচ্ছা এবার আসো, দ্রুততম সময়ে এসব প্রশ্নের উত্তর লেখার কৌশল। ওকে, দ্রুততম সময়ে এসব প্রশ্ন উত্তর লেখার কৌশল পড়ো। প্রথমে কি? এসব ক্ষেত্রে প্রথমে প্যাসেজ না পড়েই প্রদত্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে একবার পড়ে নেব এবং প্রশ্নের কিওয়ার্ড বা মৌলিক টার্ম গুলো আন্ডারলাইন করে রাখবো। আচ্ছা, হ্যাঁ, আবার এই অংশটা পড়ো, তারপরে বলতেছি। হ্যাঁ, একটি সূক্ষ্ম নির্দেশনা, প্রশ্নগুলো এমন ভাবে পড়বো যেন প্যাসেজ না দেখেই কিছু প্রশ্নের উত্তর লিখে ফেলতে পারি। অর্থাৎ প্রশ্ন পড়ার সাথে সাথে একটি ধারণা প্রসূত উত্তর মনে মনে ঠিক করে ফেলার চেষ্টা করব। কারণ ব্যাংক সহ কিছু পরীক্ষায় এই অংশটি উত্তর করার জন্য 7 থেকে 10 মিনিট সময় পাওয়া যায়, ফলে কখনো কখনো প্যাসেজ থেকে উত্তর খোঁজার সময়ই হয়ে ওঠে না। যেমন পড়ো, why are not vaccines alone? যেমন why are not vaccines alone sufficient to put an end to the COVID-19 pandemic? আচ্ছা, মানে প্রশ্ন বলো নাই কেন কোভিড-19 ভ্যাকসিন দিয়ে এটা সমাধান মানে শেষ করা যাবে না? এই প্রশ্নের উত্তরের জন্য কি আমার প্যাসেজ লাগবে? ভ্যাকসিনই শুধু সাফিসিয়েন্ট না, আরো কিছু প্রয়োজনীয়তা কারণ আরো কিছু আছে। লাগবে না স্যার পুরোপুরি। এই প্রশ্নের জন্য কি আমি আমার প্যাসেজ হাতানো দরকার আছে বলো? আচ্ছা, এরপরে মনে করেন এই ক্ষেত্রে যদি নিজে যেটা জানি, যেমন যে সোশ্যাল সেফটি বা এগুলো বজায় রেখে এগুলো নিজ থেকে এটা এই প্যাসেজে নাই না থাকে মানে কি নাই? আরে নাই, প্যাসেজ ছিল না, নাই প্যাসেজ ছিল না। হ্যাঁ, এরপরে পরেরটা বলো। আচ্ছা, why are many children forced to give up their study? আচ্ছা বলো তো, এটা প্যাসেজে নাই, এটা ধরো তুমি প্যাসেজ নাই, এটা কেন অনেক চিলড্রেন পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়? অনেক শিশু পড়াশোনা ছেড়ে দিতে কেন বাধ্য হয়? একটা দুটো উত্তর বলো তো। টাকা পয়সার অভাব, দারিদ্রতা। আচ্ছা, এটা কি তুমি প্যাসেজের মধ্যে কি অন্য কিছু লেখার সুযোগ আছে তোমার এখানে? ওহিনাজিল করে নতুন কিছু বানাবে? কারণ তো একই কথা, আমরা এইগুলা নিয়ে সময় নষ্ট করি, প্যাসেজ হাতড়াইয়া সময় নষ্ট করি। আচ্ছা শুনো, তুমি আগে তুমি যদি বলো যে আমি আই এম সরি টু সে, আমি তোমার আই এম নট ইউর টিচার অনেক ভাইটাল শব্দ, অনেক তোমরা সম্মান করে স্যার বলো একটু আর কি। আই এম ইউর কোঅপারেটর, তোমরা অনেকে আমার চেয়ে ভালো জানো। জাস্ট আমি তোমার একটু মানে একটা আমার আইডিয়া শেয়ার করতেছি, অন্য কিছু না। পড়ানোর এখানে পড়ানোর মতো জায়গা না, পড়ানোর সুযোগও নাই। আমি জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করি, তুমি এর সাথে একটা নিজস্বতা তৈরি করো। আমার কাজ হলো আমি ইংলিশ কম জানি, কিন্তু আমি ইংলিশে ভালো নম্বর পাইতে চাই, এটা আমার টার্গেট। আমি তোমার হাতে কলমে অসংখ্য প্রমাণ দেখাইতে পারবো। ব্যাকগ্রাউন্ড ইংলিশ না, ব্যাকগ্রাউন্ড ন্যাশনাল ইউনিভার্সিটি, ব্যাকগ্রাউন্ড ইংলিশে অত্যন্ত দুর্বল, কিচ্ছু ভালো করে লিখতে পারে না, কিন্তু ইংলিশে ভালো নম্বর পাইছে। আমার এই কাজটা করতে হবে। মনে রাখবা যে এটা ইংলিশ, এই যা পড়তেছো তা তোমার পরবর্তীতে কাজে লাগবে না বললেই চলে। এটা একটা ধাপ উত্তরণের পরিক্রমা।
এটা কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আজরাইল, কেউ এগুলা জিজ্ঞেস করবে না থিমেটিক কোশ্চেন। জাস্ট আমি পরীক্ষাটা ভালো করতে চাই আমার রিজিকের একটা উত্তম ফয়সালার জন্য। টু বি ট্যাক্টফুল, আমি কৌশলে, মনে রাখবো কৌশলে আমি ভালো করতে চাই। আত্মবিশ্বাসটা দৃঢ় রাখো, ইনশাল্লাহ পারবা। আমি মনে রাখবো যে এখানে আমি পুরো ডিজাইন একটা করতেছি, তোমার একটা পুরো ডিজাইন দিতেছি, তুমি আসো আমার। এটা তো আমি তোমার পুরাতন লেকচার পড়াচ্ছি, তুমি পুরাতন লেকচার বাদ দিয়ে নতুন লেকচারে তোমার সাথে শেয়ার করি। ওই কই এটা না, হ্যাঁ এটা ছিল প্রশ্ন। আমরা এই প্রশ্নটা হাতে কলমে ইনশাল্লাহ প্র্যাকটিস করবো, এটা গতবারের প্রশ্নটা। হ্যাঁ, তো আসো, দাঁড়াও। স্যার দেখো, তাহলে কি প্যাসেজ না রিলেটেড করেও লেখা যাবে স্যার? নো নো, আগে শেষ পর্যন্ত শুনো, আগে শেষ পর্যন্ত না শুনলে বুঝবা না। মানে আংশিক কইরা শুনলে তো তুমি মাথা ইয়ে করে ফেলবা। আগে আমার কৌশল শোনো, তারপরে একদম শেষ নোটটা পর্যন্ত তোমার যাইতে হবে। আচ্ছা, আমি প্রথমে কি বলছি যে এসব ক্ষেত্রে প্যাসেজ না পড়েই আগে পড়বো কি বলো? প্রশ্ন পড়বো নাকি কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবো? ওকে ওকে, তাহলে ফজিলত দেখো, তাতে আমি যদি এই কাজটা করো, তুমি দেখো একটু দাঁড়াও, কইরা ইয়ে করি। এই প্রশ্নে আসো, দ্রুত প্রশ্ন। হাউ হ্যাজ দ্য ফ্রেজ ডিজিটাল ডিটক্স হ্যাজ বিন এক্সপ্লেইনড? এটা আমি আবার কথা বলবো পরে। হাউ, ধরো এখানে কয়েকটা প্রশ্ন, যেমন ধরো কি বলছে, হাউ ইজ দ্য ডিজিটাল বিকাম ল্যাঙ্গুয়েজ অফ এজ? তুমি কেমনে আন্ডারলাইন করবা? দেখো, ল্যাঙ্গুয়েজ অফ এজ আন্ডারলাইন করো। How the virtual world connected to learning? How is the metaphor of an airline pilot? হ্যাঁ, ধরো এইভাবে বললাম। এরপরে তোমার কি বললাম, হাউ কানেক্ট টু সোশ্যাল গ্রুপস। এরপরে কি বলো, তোমার এই যে হাউ ইজ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড কানেক্টেড টু লার্নিং। এরকম ধরনের আমি ভার্চুয়াল ওয়ার্ল্ড, ল্যাঙ্গুয়েজ অফ এজ, মেটাফর অফ এন এয়ারপ্লেন, তাই না? এগুলো হলো কিওয়ার্ড, এটা সম্পর্কে জানতে চাইছে। তাহলে আমি যখন প্যাসেজটা পড়বো, প্যাসেজ পড়ার সময় তুমি যেমন দেখো, এই যে যেমন ধরো এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, তাই না? হোয়াট ইজ দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, এখানে একটা এই যে বিকামিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ এজ, তাই না? ল্যাঙ্গুয়েজ অফ, হ্যাঁ, ডিজিটাল ইজ ফাস্ট বিকামিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এজ, তাই না? তারপরে এই রিসেন্ট আর্টিকেল অফ টেলিগ্রাফ দ্য ব্যাটলফিল্ড মেটাফর, তাই না? মেটাফর, এই জাস্ট কিওয়ার্ড গুলারে আমি শনাক্ত করব। তাহলে আমি বুঝবো যে এই জায়গা থেকে আমার উত্তর গুলাকে ফাইন্ড আউট করতে হবে। দাঁড়াও, এই একটা কথা, আমি আগে কিওয়ার্ড গুলার আন্ডারলাইন করবো। সেকেন্ড, দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ তোমারে বলছিলাম, দেখো এখানে বলছে যে এই যে আমি 10টা প্রশ্ন পড়বো, পড়ার সময় আমি এমন ভাবে পড়বো যে ধরো প্যাসেজ না দেখেই যদি আমি উত্তর করতে হয়, তাহলে আমি কি করব? যখন ধরো আসো, তখন আমি বলি কয়েকটা প্রশ্ন যদি বের করে ফেলতে পারো তাহলে হালকা হয়ে যাবে। দেখো বলছে যে, আচ্ছা বলো, ইজ দ্য অনলাইন ওয়ার্ল্ড এ চ্যালেঞ্জিং ওয়ান? বলো, ইজ দ্য অনলাইন ওয়ার্ল্ড এ চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড? ইয়েস অর নো? Yes, sir. Yes, ওয়াই? sir. ওয়াই এইটার জন্য কেন চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড, অনলাইনটা চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড, এটা ব্যাখ্যা করার জন্য সত্যি কি তোমার প্যাসেজ দেখা দরকার? না স্যার। এরপরে দেখো, হোয়াই ডু উই নিড টু কানেক্ট ইন সোশ্যাল গ্রুপস? কেন আমাদের সোশ্যাল গ্রুপে সংযুক্ত হওয়া প্রয়োজন? এটা দেখো, এটা প্রশ্নটা পড়ার সাথে সাথে একটা অনুমিত উত্তর কিন্তু বের করা যায়, কিন্তু তুমি কোনটা বের করতে পারবে না। যেমন দেখো, যদি এই যে হাউ ডাজ দ্য প্যাসেজ হাইলাইট দ্য ওয়ে প্যারেন্টস আর রিয়েক্টিং টু ডিজিটাল ওয়ার্ল্ড, এটা কিন্তু প্যাসেজ থেকে আমি নিতে হবে। তো দুই একটা প্রশ্ন তুমি বের করতে অবশ্যই পারবে যেটাতে প্যাসেজ থেকে না, যে প্যাসেজ ফোকাস না করেও, প্যাসেজে না ঘেটে একটা অনুমিত উত্তর বের করা যায়। আমি কি আমার কথাটা বুঝছো কিনা? কথাটা শুনো, তোমরা কি এই পয়েন্টটা বুঝছো? এই ধরনের যদি দুইটা প্রশ্ন তুমি এরকম বের করে রাখতে পারো, কথা শুনো, আমি একদম 10টা প্রশ্নে 10টা একদম একিউরেট লিখে ফেলতে পারবো এমনটা না, মিউট করে ফেলো। এরকম যদি দুইটা প্রশ্ন তুমি সিলেক্ট করে রাখবা যেটা তোমার টাইমটাকে বাঁচাবে, যেটাতে তুমি হয়তো 100% একিউরেট হবে না, কিন্তু তুমি ধারে বারে ওই অন্যান্য প্রশ্নগুলা লিখছো,
প্রশ্নগুলার ধারণা তৈরি হয়েছে, আর এই ধরনের প্রশ্নে কিভাবে ডিজিটাল ওয়ার্ল্ডটা চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড এটা তুমি তাদের বানাই ফেলবে। অতএব এই প্রশ্নটা যদি বাদ দাও, প্রশ্ন থাকতেছে 9টা, আরো দেখবা যে প্রশ্ন কমাই ফেলতেছি। অর্থাৎ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি প্যাসেজের উপরে 6টা প্রশ্ন রাখবো। প্যাসেজ অ্যানালাইসিস করে বের করতে চাই, কে যে আনমিউট করে ফেলো প্লিজ। আমি ফোর্স মিউট করতে চাই না, এটা রিটেনের ক্লাস। তো আমরা কি কাজ করব, মানে শুনো কি, আমি 6টা প্রশ্ন একদম প্যাসেজ থেকে মানে নির্যাস বের করে লেখার চেষ্টা করব। 4টা প্রশ্ন আমি আমার মতো করে, অন্তত 3টা প্রশ্ন আমি আমার মতো করে দ্রুত লিখে ফেলবো। মনে রাখবা, 2টার যদি সমন্বয় ঘটাও আমি শিওর থাকো, কোনো সমস্যা নেই। এবং বড় কথা হলো, আমার ভালো লেখা একিউরেট লিখতে গিয়ে যদি আমি 1.5 ঘন্টা সময় নিয়ে আনি, 1 ঘন্টা 10 মিনিট নিয়ে আসি, বিপজ্জনক বিষয় হলো এই একিউরেসির কারণে তুমি 50 নম্বর রচনাটা খারাপ করছো। আমি আবার বললাম, এখানে আমার একটা দুর্বলতা থাকবেই, যেহেতু আমার টাইমটা এখানে শর্ট, কিন্তু লিখতে হচ্ছে অনেক। আমার কথা বুঝছো কিনা? আমি আরেকটা প্রশ্ন তো দিই, আরেকটা কথা শুনে রেখো। জলবায়ু, আমি আগে প্রথম ক্লাসে বলছিলাম, জলবায়ু পরিবর্তনের কারণ কি? জলবায়ু পরিবর্তনের কারণ কি? এই প্রশ্নের উত্তর যদি 1 নম্বর আসে 1 লাইন, 20 নম্বর আসলে কি 1 লাইন? না স্যার। আচ্ছা, মনে রাখবে, এটার 1 মিনিটে ওটার উত্তর লেখা যায়, 20 মিনিটে এটার উত্তর লেখা যায় কিনা সেটা বলো। দেখা যায়। প্রশ্ন 1 নম্বর, প্রশ্নের উত্তর হলো নাম্বার হলো 1 নম্বর ধরো, আমি এটা 20 মিনিট লিখলাম, তা কি আমার এটা বুদ্ধিমানের কাজ হইলো? তুমি নিজের বিবেকের উপর প্রশ্ন করবা যে এই 30 নম্বরের জন্য যদি আমি 1 ঘন্টা সময় নষ্ট করি, আমার যে 50 নম্বরের রচনা বসে আছে সেটার জন্য আমি কি করা উচিত? আমার কথা বুঝছো কিনা? তো মনে রাখবা, টাইম ফ্রেমটা এটা একটা কৌশল। এবং তুমি বলবা যে অনেক সময় একটা বিসিএস যে হান্নানের সবার অস্ত্র ছিল, একটা বিশাল আসছে, ট্রান্সলেশন আসছে, ওই ট্রান্সলেশন করতে গিয়ে কি করছে জানো, অনেকে 1 ঘন্টা 40-45 মিনিট সময় বা 1 ঘন্টা 50 মিনিট সময় লাগাই ফেলছে। আইসা বলতেছে যে আমি ওরে বলে দিলাম যে আরে বোকা, আমার তো এটা দরকার কি, এটা যেহেতু প্যাসেজ বরে আসছে আমি তো টাইম দিয়ে দিলাম 30 মিনিট, নইলে তুমি সর্বোচ্চ 35 মিনিট সময় নষ্ট করবা। সময় দিলা তুমি, কেন 50 মিনিট সময় কেন নিছো? যেহেতু তুমি যে অংশটা পারতেছো না, মাঝখানে 2-1 লাইন মিস করে লেখাটা কমাই ফেলো। কারণ আমার তো নাম্বার তো এখানে 25, আমি তো এইটার মধ্যে আর বেশি নাম্বার বাড়াইতে পারবো না পুরোটা লেখার কারণে। পুরা আমার কথা বুঝছো? আমি কি মেসেজ দিতে চাইছি এটা বুঝছো কিনা সেটা বলো। জি স্যার। কারণ আমার টাইম হলো 30 নম্বর, এখানে আমি এর চেয়ে টাইম বেশি দিতে পারবো না, সরি। তো বলবা যে তোমার সব প্রশ্ন তো একুরেট হয়েছে না, সরি, সব একুরেট হবে না, 6টা তো হয়েছে, 6টা একুরেট। এই জন্য আমি বলছি যে কিছু প্রশ্ন অনুমিত উত্তর দিয়ে লিখে ফেলবা, যেন প্যাসেজ ঘাইটা আল্লাহর রাস্তায় সময়টা নষ্ট না করো। 1 নম্বর পয়েন্ট বলো, প্রথমে কি প্যাসেজ পড়বো না প্রশ্ন পড়বো? প্রথমে প্রশ্ন পড়বো এবং কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করবো। আন্ডারলাইন করার পরে প্যাসেজ পড়া, প্রশ্ন যখন পড়বো, প্রশ্নের সময় এই প্যাসেজে ওই যে মেটাফর, ডিজিটাল ওয়ার্ল্ড, ল্যাঙ্গুয়েজ অফ এজ, এগুলার আন্ডারলাইন করবো। ওকে, আর প্রশ্ন পড়ার সময় আমার একটা নিয়ত থাকবে, কি নিয়ত সেটা কো। স্যার, যে প্রশ্নগুলো আমি প্যাসেজ পড়া ছাড়াই অ্যানসার করতে পারবো সেগুলো আমি আগেই মাথায় নিয়ে নিব। এটা চোরামি, এটার নাম হলো চোরামি আর কি, কুবুদ্ধি। মানে যদি বলবো যে আমি যদি সময় মেকআপ না করতে পারি, এই 2টা আমি বানাই লিখবো, আমার যদি 40-45 মিনিট এক্সিড হওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে, তাহলে আমি কি করব বলো, এগুলারে কি করব বলো, নিজের মতো করে বানাই লিখবো। তাহলে 1-2টা প্রশ্ন কমাইলে তোমার 8টা প্রশ্ন চলে আসবে। তোমরা কি আমার কথাটা স্পষ্টভাবে বুঝতে পারছো কিনা? তার প্রশ্নের উত্তরগুলা কত লাইন করে হওয়া দরকার? আসতেছে, যে সামনে আসতেছে, সব উত্তর তো পাইবা এখানে। কত লাইন টেন আসতেছে তো আগে বলো, এই কুবুদ্ধিটা বুঝতে পারছি কিনা আমি? জি স্যার। জি স্যার। স্যার ওই যে নিজের মতো করে যখন লিখো স্যার, তখন যদি প্যাসেজের বাইরে কোনো ইনফরমেশন আছে তখন তো আর কোনো ঝামেলা হবে না। আর শোনো, এগুলো প্যাসেজের বাইরের ইনফরমেশন, মনে রাখবা। এই প্যাসেজের বাইরের বিষয়টা বলতেছি, প্যাসেজ যদি অ্যাকর্ডিং টু প্যাসেজের কথা উল্লেখ করা থাকে, আমি এই কথাটা সামনে আসবে, তুমি পাইবা। এই যেমন ধরো এখানে তোমার এখন আমি দেখে এই গতবারের প্রশ্নটা তুমি দেখো, হাউ ক্যান টেকনোলজি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, স্পষ্ট লেখা আছে না, দেখো না, অ্যাকর্ডিং টু প্যাসেজ। এখানে কি তুমি প্যাসেজের বাইরে যেতে পারবে? আমি এই কথাটাও লিখে দিছি 9 নম্বর পয়েন্টে। যদি বলা হয় কখনো, এই যে এই প্রথম বাক্যটা, ডিজিটাল এক্সপ্লেইন দ্য প্যাসেজ, প্যাসেজের মধ্যে কিভাবে বলা হয়েছে, এই যে হাউ ডাজ দ্য প্যাসেজ লেখাই তো আছে, প্যাসেজ কিভাবে, যদি তোমার ধারণ বলা হয়ে থাকে যে প্যাসেজের আলোকে লিখতে, অবশ্যই প্যাসেজের আলোকে লিখতে হবে। ইজ দ্য অনলাইন ওয়ার্ল্ড এ চ্যালেঞ্জিং ওয়ান, এটা কি প্যাসেজের কথা নাকি পুরো রিভিউ করে তোমার মতামত জানতে চাইছে? বলো, তুমি এখানে প্যাসেজ করতেছো কেন?
তাই না? এরপর আবার ধরো এই প্রশ্নটা দেখো, আবার ধরো এই যে ওয়াই আর নট ভ্যাকসিনস সাফিসিয়েন্ট, বলো এটা যদি প্যাসেজে, বা ওয়াই আর মেনি চিলড্রেন ফোর্স টু গিভ আপ দেয়ার স্টাডিজ, বলো এটা তুমি যা ভাবতেছো প্যাসেজে কি তার উল্টা অন্য কিছু বলবে? এই দারিদ্র, পরিবারের নিপীড়ন, বিভিন্ন রকমের সহিংসতা বা এগুলার কারণ ছাড়া কি আর অন্য কোনো কারণ বানাই দিতে পারবে উনি এই প্রশ্নের উত্তরে? তো মনে রাখবা, তাহলে ধারণা প্রসূত উত্তর মনে রাখবা যে হয়তো প্যাসেজে এইটাই বলার কথা, তুমি এটা মনে মনে সেট আপ করে নিবা। ওকে ওকে, নোট 2। প্রশ্নগুলো পড়ার পর এবার প্যাসেজ পড়া শুরু করব এবং কোশ্চেনে আন্ডারলাইন করা অংশটুকু তথা কিওয়ার্ড গুলোর সাথে প্যাসেজে সংশ্লিষ্ট বাক্যের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে প্যাসেজ এবং কোশ্চেনের শব্দ চয়ন অবিকল নাও হতে পারে, বিশেষত আইএলটিএস এ। যেমন ওকে, আচ্ছা এটা বলতেছি, হ্যাঁ এবার যেমনটা বলো। হ্যাঁ, যেমন প্রশ্নে আছে ডিভাস্টেটিং স্টর্ম, প্যাসেজে আছে টর্নেডো। আবার প্রশ্নে আছে টেলিকাস্ট, প্যাসেজে আছে এয়ার। প্রশ্নে আছে ডেথ সেন্টেন্স, তারপর এখানে আছে হলো ক্যাপিটাল পানিশমেন্ট। তারপর এই পাশে যদি ক্যাপিটাল সিটি, আর এইদিকে প্যাসেজে আছে ঢাকা। অর্থাৎ হ্যাঁ, আচ্ছা তাহলে এই পয়েন্টটা আমি কি বুঝাইলাম যে তাহলে আমরা প্রথমে প্রশ্নগুলো পড়ার পর প্যাসেজ পড়বো। একটু আগে তো দেখালাম প্যাসেজ পড়ার সময় আমরা কিওয়ার্ড গুলো কোথায় আছে এটা মিল খুঁজে পাবো। একটু শোনো, অনেক সময় দেখবা পুরা একটা প্যারার মধ্যে থেকে কোনো প্রশ্ন দেয় নেই, অথচ তুমি যদি প্রশ্ন না পড়ে প্যারায় যাও তাহলে দেখবা যে গলদঘর্ম পরিশ্রম করতেছো বেশি। মনে রাখবে এটা ট্যাক্টফুল, আমার এই সময় কম, তুমি প্যাসেজে পণ্ডিত হইছো, কতটুক বেশি পরিমাণে বুঝছো, এটার চেয়ে জরুরি বিষয় হলো নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ ভালোভাবে উত্তর করা। ওকে, এই জন্য প্যাসেজ বেশি বেশি ঘাটাঘাটি করার আগে প্রশ্নগুলাকে দেখো কোনগুলো আমি বেশি ফোকাস করা লাগবে। আচ্ছা, এখন আমি কি করলাম, তোমার এটা মিলাইলাম। হ্যাঁ, সংশ্লিষ্ট মিল খুঁজে পাওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে। তো প্যাসেজের শব্দ এটাও জানে রাখলাম, প্যাসেজের শব্দ চয়ন আর প্রশ্নের শব্দ চয়ন একই রকম নাও হতে পারে, তবে আমাদের বিসিএস এ প্রায় একরকমই হয়, আইএলটিএস এর ক্ষেত্রে এটা হয় না। ওকে, আচ্ছা হ্যাঁ, ওই যে প্রশ্নের কিওয়ার্ডের সাথে প্যাসেজের সমন্বয় করার সময় যে অংশের সাথে প্রশ্নাবলী সংশ্লিষ্টতা কম পাবো সেই অংশটা কি করবো বলো, এড়িয়ে যাবো অথবা একটু দ্রুত করে ফেলবো, তাই না? ওকে জি স্যার। আচ্ছা, 3 নম্বর নোটটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পড়ো। নোট 3 অবশ্যই মাথায় রাখবো, থিমেটিক কোশ্চেন গুলো পড়ার সাথে সাথে গ্রামার পার্ট থেকে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, চেঞ্জিং পার্টস অফ স্পিচ, সেন্টেন্স মেকিং এর জন্য যে শব্দগুলো প্রদত্ত হয়েছে সেগুলো একবার ভালোভাবে পড়ে ফেলবো, কারণ প্যাসেজে উক্ত শব্দটি খুঁজে পাওয়া গেলে উত্তর তৈরি করতে বেশ সুবিধা হবে। ওকে, আচ্ছা শোনা, এরপরে আর দ্বিতীয় লাইনটা পড়ো। যদি থিমেটিক কোশ্চেন এবং গ্রামারের প্রশ্নগুলো একসাথে না পড়ি, তবে গ্রামারের প্রশ্নগুলো পুনরায় প্যাসেজে পড়ার জন্য সময় ব্যয় করা লাগতে পারে। ওকে, তোমরা অবশ্যই আমার সাথে কথা দিবা যে এই কাজটা করবাই। শোনো, অর্থাৎ আমরা থিমেটিক কোশ্চেনের প্রশ্ন পড়লাম, থিমেটিক কোশ্চেন প্রশ্ন পড়ার পরে কি আমি প্যাসেজ পড়বো নাকি বাকি গ্রামারের প্রশ্নগুলো পড়বো? উত্তর দাও। স্যার বাকি গ্রামারের প্রশ্নগুলো পড়বো। কেন? আচ্ছা, পড়ার পরে কি খোঁজ করা, ওই শব্দগুলো আবার কোথায় খোঁজ করার চেষ্টা করবো বলো? প্যাসেজের মধ্যে দাগায় ফেলবা। বলতেছি, যদি এই কাজটা না করো, এই কাজটা করলে ফজিলত কি আমি দেখাচ্ছি তোমার আগে আমি আবার পড়া শোনাই, আবার মিলাই দিচ্ছি। দেখো, আবার বললাম, মনোযোগ দিয়ে শুনো। থিমেটিক কোশ্চেন গুলো পড়ার সময় গ্রামারের পার্ট থেকে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, মনে রাখবা, চেঞ্জিং পার্টস অফ স্পিচ এবং সেন্টেন্স মেকিং এর জন্য যে শব্দগুলো প্রদত্ত হয়েছে সেগুলো একবার ভালোভাবে পড়ে ফেলবো। একসাথে ওই প্রশ্নগুলো পড়বো, এগুলো পড়বো, কারণ প্যাসেজে যদি আমি ওই শব্দটা পাই তাহলে উত্তর তৈরি করতে সুবিধা হবে। তো কিভাবে হবে একটু পরে বলতেছি। আর যদি না পড়লে আমার টাইমও বেশি লাগবে, কারণ দ্বিতীয়বার আবার ওই প্যাসেজের মধ্যে। আচ্ছা দেখো, একটা নিচে উদাহরণ, যেমন ধরা যাক, এটাকে বুঝে নি তারপরে এখানে বলবো। ধরা যাক, যেমন ধরা যাক, পড়ো, এটাকে পড়ো নাও।
ধরা যাক গ্রামারের অংশে ইনক্লাইনেশন ব্রাইট বা সাবজিউম বা সাবজিউম 40তম বিসিএস দ্রষ্টব্য, অর্থাৎ 40তম বিসিএস এ যে তোমরা কারোর কাছে প্রশ্নটা থাকলে নাও নিয়ে দেখো যে শব্দ দেয়া আছে ইনক্লিনেশন, ব্লাইট, সাবজিউম, এরকম 10টা শব্দ দেয়া আছে। এরকম প্রবৃত্তি শব্দ দিয়ে বাক্য বানানোর কথা বলা হলো। এটা 40তম বিসিএস এই বাক্যগুলা তোমরা 3টা শব্দের অর্থই জানো। একজন কাইন্ডলি সরি জানলে তো আলহামদুলিল্লাহ, জানো অনেকেই, জানো না এক দুই একজন স্বীকার করো। 3টা শব্দের অর্থ জানি না 3টা নাম্বার এখানে। আচ্ছা ওকে ওকে, যারা জানে আলহামদুলিল্লাহ। এখন কথা বলছে যে এই 3টা দিয়ে বানানোর জন্য বলছে, কিন্তু এই শব্দগুলোর অর্থ আমার জানা নাই। এখন কি করবো দেখো, যদি যেহেতু আমি জানা নাই আমি হাতড়াবো। এখন আমার তো বাক্য লিখে আসতে হবে, লিখলে তো নাম্বার। এখন কিন্তু এই শব্দগুলোর অর্থ আমার জানা নাই। এখন প্যাসেজের মধ্যে এই শব্দগুলো খুঁজে প্যাসেজের বাক্যটি মানে প্যাসেজে বাক্যটা দেয়া আছে, এই বাক্যটা যদি আমি প্যারাফ্রেজ করে লিখে ফেলি, ধরো এই যে সাবজিউম দিয়ে যে বাক্যটা দেয়া আছে এটারে যদি আমি সিম্পল কে কমপ্লেক্স করি তাহলে কি কপি হয়েছে? প্যারাফ্রেজিং মিন্স অর্থের পরিবর্তন হয় না, সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করা হয়, সেন্টেন্সের কাঠামো পরিবর্তন করা হয়। অর্থাৎ যদি আমি বলি হি ইজ টু উইক টু ওয়ার্ক, আসিফ ইজ টু উইক, উইক দিয়ে সহজ কথা বুঝো, উইক শব্দটা দিয়ে একটা বাক্য বানাইতে বলছে। প্যাসেজের মধ্যে দেয়া আছে আসিফ ইজ টু উইক টু ওয়ার্ক, আমি যদি এটারে লেখা দেই আসিফ ইজ সো উইক দ্যাট, বা করিম ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। আচ্ছা আমার কি বলো, এটা কি আমার এটা কি কপি হয়েছে? আমি স্যার হুবহু মানে বাক্যটা আমি লিখতে পারবো না, নাকি স্যার গঠন চেঞ্জ করে লেখা যাবে? মানে আবার বললাম প্যারাফ্রেজিং এর কথা আবার শুনে নি, এটা অর্থ পরিবর্তন হবে না, এটা শিওর। প্যারাফ্রেজিং করলে অর্থ পরিবর্তন হয় না, জাস্ট তুমি সিনোনিম অ্যান্টোনিম পরিবর্তন করো, সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করো, বুঝছো কিনা? হ্যাঁ, এরপরে এবং সেন্টেন্সের কাঠামো পরিবর্তন করো, দ্যাটস ওকে। তুমি কপিরাইটের আওতা থেকে তুমি বেঁচে গেছো। এখন শুনো, এই 3টা শব্দ দিয়ে তুমি বানাই। আরো কথা আছে, আমি শেষ করে আচ্ছা বলতেছি। আচ্ছা সেন্টেন্স মেকিং এর 10টা বাক্য পরে বলতেছি এটা নিয়ে। আচ্ছা চলো ইবিসিএস দেখো তো, আমরা দেখো এই যে কোল্ড টার্কি, এরপরে কি বলো প্রিডেটরস, এই যে সিমুলেটর, এই শব্দগুলো আমরা কি করব বলো তো, একটু করে ফেলবো। এই দেখো রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন ইংলিশ। দেখবা যে অনেক শব্দের অর্থ জানো না, কিন্তু যদি প্যাসেজের মধ্যে এই শব্দটা খুঁজে পাও অর্থ অনুমান করতে সহজ হবে, অন্তত পক্ষে কাছাকাছি দিয়ে একটা অনুমান অর্থ করতে পারবা। এরপরে দেখো বিশেষত এই যেমন ধরো কি বলছে, মেক সেন্টেন্সেস, এই যে মেন্টাল হেলথ, প্লিজ খেয়াল করে দেখো, পজিটিভ অ্যাপ্রোচ, হ্যাঁ, এরপর দেখো এই যে রেসপন্সিবিলিটি, সাসপেনশন, এগুলো তো সহজ শব্দ আসছে এখন বাক্যগুলো তৈরি করতে। এবং গিভেন দ্য, আচ্ছা এই দেখো পাওয়ারফুল, এটা সিনোনিম অ্যান্টোনিমটা কি হইতে পারে? তুমি যদি প্যাসেজ পড়ো তাহলে অর্থ অনুমান করতে সুবিধা হবে। বিশেষত যদি সবগুলো নাও পড়ো, অন্তত পক্ষে এই যে সেন্টেন্স মেকিং এর জন্য যে 10টা শব্দ দেয়া আছে তুমি দেখো, তুমি আগে এই প্রশ্নগুলো পড়ার সাথে সাথে এইটা পড়েও একটা মানসিক প্রস্তুতি নিবা যে মেন্টাল হেলথ দিয়ে আমি বাক্য বানাতে পারবো কিনা, পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে আমি একটা বাক্য বানাতে পারবো কিনা। যদি এই ধরনের বাক্য বানানোর আশঙ্কা থাকে, কি ধরনের বাক্য একটু দেখো এখানে, যে আমি একবার এই যে দেখো এই অংশটা পড়ো, বাক্য যদি বানাও যে হ্যাঁ, এই যেমন ধরো এটাকে পড়ানো, তারপর আমি বলতেছি বাক্য বানাই আমরা কিভাবে, বাক্যের মধ্যে আমার একটা পার্সোনালিটি ফুটে ওঠা উচিত। এই যে 10টা বাক্য বানাবো স্যার, কিন্তু অবশ্যই 10টা বাক্য পড়বেন, কারণ এই 10টা বাক্য যদি না পড়ে স্যার আমাকে নাম্বার দিতে পারবেন না, এটা তো জানো। কারণ 10টা বাক্যে কত নম্বর বলো? 10 নম্বরই। স্যার কি বাক্যটা না দেখে নাম্বার দিতে পারবেন? না স্যার। তুমি বলতে পারবে না আমি বলতে পারবো না আমার রচনা পুরোটা পড়ছেন কিনা স্যার, নিশ্চিত না। তুমি কি মনে করো স্যার লাইন বাই লাইন পুরো রচনা পড়ছে? না। কিন্তু স্যার যে সেন্টেন্স মেকিং এর 10টা বাক্য পড়ছে এটা তো শিওর। এটা শিওর। জি স্যার। মানে পার্সোনালিটি দেখাবে, পার্সোনালিটি, যে মাইক করছো গিয়া স্যার এখানে দেখেন আমি কি জিনিস, এমন বাক্য লিখবা। এবার বাক্যের মধ্যে মানুষের পার্সোনালিটি ফুটে ওঠে। আমি একটা বাক্য দেখাই এখানে, নিজের আভিজাত্যের পরিচয় দেব। এই দেখো সেন্টেন্স মেকিং এর 10 বাক্যে নিজের মানে এরিস্টোক্রেসির প্রমাণ দেব। এরিস্টোক্রেসিটা কি? স্ট্যান্ডার্ড বাক্য গঠনের চেষ্টা করব, কারণ এই 10টি বাক্য নিশ্চিতভাবে পরীক্ষক পরেই নাম্বার দিয়ে থাকেন। যেমন
পরীক্ষা আসছে কত নম্বর, কত না 41তম বিসিএস এ আসছে পার্ট অফ দিয়ে বাক্য রচনা করতে। আমি দেখছিলাম কোন একটা গাইড বইয়ে পার্ট অফ দিয়ে বাক্য বানাইছে, এটা রাহেলা ইজ এ পার্ট অফ মাই লাইফ। এটা একটা বাক্য, বাক্য কি ভুল হয়েছে? মোটেও না। কিন্তু তুমি যদি লিখো ক্রিমিয়া ওয়াজ ওয়ান্স আপন এ টাইম an important part of Ukraine, but Russia occupied it in 2014. অথবা secularism is an important part of our constitution, which was formulated in 1972. প্লিজ তোমরা কি আমার সাথে বলবা যে তিনটা বাক্যই সঠিক, যে পার্ট অফ দিয়ে এই বাক্যটা লিখছে অথবা পার্ট অফ দিয়ে নিচের এই দুইটা বাক্যের কোনটা লিখছে, তাদের দুইজনের চিন্তা চেতনা, পার্সোনালিটি, জ্ঞান গরিমার বিষয়টা কি এক না ভিন্ন? ভিন্ন স্যার। আমি তোমারে বুঝাইতে চাই, সেও 1 নম্বর পাইছে আর সেও 1 নম্বর পাইছে, কিন্তু এই বাক্যটা, এই ধরনের বাক্য যারা লিখছে তার ব্যাপারে স্যারের মেজাজটা ভালো, রচনার মধ্যে 2টা নাম্বার বাড়াই দিতে চাইবেন, এখানে নাম্বার 1টা বাড়াই দিতে পারবেন না, কিন্তু বুঝবেন যে একটা চিন্তা, একটা পার্সোনালিটি সম্পন্ন মানুষ, ক্রিয়েটিভ থিঙ্কিং আছে তার ভিতরে। আমি কি বুঝাইতে পারছি তোমারে? এখন তো এই জন্য তোমরা এই হাবিজাবি, এই করিম ফরিম, এই ধরনের বাক্য, অনেকে আমরা কি কাজ করি, দাঁড়াও এরকম উদ্ভট, আমি চিটং এ একটা ব্রাঞ্চে খাতা দেখছি, দাঁড়াও 40তম বিসিএস এর চট্টগ্রাম ব্রাঞ্চে আমি মডেল টেস্টে, শুনো ঘটনা তোমারে বলি, এই প্রশ্নটাই আমি মডেল টেস্টে দিছি। শুনো কোনটা, এটা এই প্রশ্নটা হুবহু মডেল টেস্টে দিয়ে দিছি। দেওয়ার পরে একজন লিখছে ইনক্লিনেশন দিয়ে বাক্য বানাইছে কি জানো? ইনক্লিনেশন is an important word in English dictionary. Blight is an important word, but I don't know the meaning of it. I don't know its meaning. এরপরে subsume is a word that touches my heart. তুমি চিন্তা করতে পারছো বাক্য কি হয়েছে না? স্যার তারা কি মার্ক পাবে এরকম বাক্য লিখে? সে বাক্য লিখে দিচ্ছে, মানে তুমি চিন্তা করে দেখো যে হাউ ননসেন্স। সে মনে করতেছে এটা, সে বিসিএস পরীক্ষার্থী, এটা সে ভুলে গেছে। মনে রাখবা, আরে তোমরা যে কথা শুনতেছো না, তোমার মধ্যে এই যে, আমি কতজনের নাম বলবো, এই যে তোমাদের মধ্যেই আমাদের বাসায় যুদ্ধের কারণ হলো এই রুসাফার, ধরো এই 2 ঘন্টা 3 ঘন্টা সময়, ঈদের সকালে নাস্তা কিন্তু এখনো চলতেছে, 12টা বাজতেছে, মানে নাস্তা চলতেছে 9টা থেকে। আচ্ছা তারপরে দাঁড়াও, এই যে এখনো তুমি বুঝতেছো 3 ঘন্টা সময়, 9টার সময় উঠছে। আচ্ছা তারপরে ম্যাক্সিমাম বাসায় এরকম চলছে, একেবারে খুব বিপজ্জনক বিষয়। তবে শোনো, কালকে কিন্তু আল্লাহর মানে খাস রহমত যে একটা বড় রকমের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি, মানে বড় মানে ধরো একটা মেসাকার হয়ে যেত তোমার। আমি সম্প্রতি লাইসেন্স নিছি, গাড়িও একটা হয়েছে। হ্যাঁ, এখন তো ড্রাইভ করতে গিয়ে লাইসেন্স তো ধরো বাংলাদেশে তো কোনো সময় আর ইয়াতে বসি নাই, আর এখানে তো অন্য কোনো সবাই, আর উবার এত পরিমাণ এক্সপেন্সিভ, উবারে আমার একটা গাড়ির টাকা চলে গেছে ধরো। তো এখানে তো রাইট লেফট তো বাংলাদেশের উল্টাটা না, আমার এটা সবসময় ভুল হয়, আমার সবসময় বাংলাদেশের কথা মাথায় পড়ে। আর কালকে কি করছি, তোমার লেফটে আসতে গিয়ে আমি ব্রেকে না দিয়া তোমার চাপ দিচ্ছি কিসে বলো, গিয়ারে, মানে ওই পাশে গাড়ি ছিল না। এটা যে কিভাবে, মানে কারণ হঠাৎ ব্রেক চাপ দিতে গিয়ে মানে ফুলি গিয়ারে চাপ পড়ছে, এদিক দিয়ে আমি এদিক নেয়ার কথা এদিকে, মানে ধরো হয়তো আল্লাহ কোনো বিশেষ রহমতে, কিন্তু হাতে প্রচন্ড ব্যথা পাইছি, আর নইলে অনেক বড় একটা মানে মানে অনেক, কারণ এখানে ইন্স্যুরেন্সের একটা বিষয় আছে, অ্যাক্সিডেন্ট করলে ইন্স্যুরেন্সের ইয়া কমে যায়। হ্যাঁ, আল্লাহর হয়তো খাস রহমত, সবার দোয়া টোয়া আছে, এই জন্য হয়তো বাইচা দিই প্রায় সময়। হ্যাঁ, আচ্ছা তারপরে কি বল, তোমার কি বললাম না, কোন প্রসঙ্গ থেকে এখানে আসলাম? ইনক্লাইনেশনের, ইনক্লিনেশন। শোনো শোনো, মনে রাখবা তুমি এখানে, তুমি মনে করতেছো তোমার কোনো পরিচয় নাই, কিন্তু স্যার ভাবতেছেন সে তো এডমিন ক্যাডার, সে পুলিশ, সে একটা জাতিকে নেতৃত্ব দেবে।
তোমার খাতার মধ্যে তোমার খুঁজে বের করেন। এমিউ খান স্যারের আমি বললাম, শোনো স্যার বললাম যে 34তম বিসিএস এর আমি রিটার্ন পরীক্ষা দেবো, ওই কনফিডেন্সে মা মেডিসিনের সামনে দাঁড়ায় আছি, স্যার তো পরীক্ষার খাতা দেখেন। স্যারের বললাম যে স্যার একটা পরামর্শ দেন। তো স্যার বললো যে শরীফ তোমার খাতার আমি পড়বো কিনা সেটাকে নিশ্চিত করো। আমি বললাম স্যার কি বললেন? বললো যে সব খাতা পড়তে হয় না, যদি এভারেজ 50-45 নম্বর দিতে হয় দিয়ে দিলে হয়, তুমি কি আর এগুলো চ্যালেঞ্জ করে ইয়ে করতে পারবা? এটা বুঝে মোটামুটি খাতা দেওয়ার ভিতরে ইয়াটা দেওয়া হয়নি। দাঁড়াও একটু সবার একটু আমি সামলাই আসি। তোমার এরপর বললো যে ওই খাতাটা পড়বো কিনা, তো বললো যে খাতা পড়ার জন্য তোমার খাতা আমার চোখ আটকায় রাখবে। তো ওই স্যার ওই সময় বলছিলেন যে মানে যে কোনো বিষয় ডিফাইন করার চেষ্টা করবা রেফারেন্স সহকারে, আমি রচনায় তোমার ক্লাসে বলবো এটা, যে কোনো পয়েন্ট পাইছো ওই পয়েন্টের যদি কারোর কোনো অথেন্টিক ডেফিনেশন দিতে পারো দিবা, সোর্স উল্লেখ করে তুমি ইনফরমেশন গুলা দিলা, ডেটা ইনফরমেশন, হ্যাঁ এগুলা মানে মোটামুটি যেন আমার চোখটা আটকায় রাখে। তো এই জন্য তোমারে বললাম কি যে খাতার প্রেজেন্টেশন ওই যে আবার ইংলিশের মধ্যেও এই যে তোমার কোনো বানান ভুল হয় নাই, ভুল হয় নাই, এই যে যে ভুলগুলো করা যাবে না বলে দিচ্ছি, স্পেলিং, এরপরে কি বলো গ্রামাটিক্যাল এরর, ওভার রাইটিং, এই বিষয়গুলো এড়াই গেলে ইনশাল্লাহ ভালো নম্বর পাবো। অর্থাৎ আমি প্রমাণ করব যে এখানে আমি ভালো করছি, মানে এইখানে আমার একদম সুস্পষ্ট নিট এন্ড ক্লিন। তো দেখো এই অংশটা, তো যেহেতু আমাকে স্যার দেখছেন যে আমি এখানে আমার ব্যক্তিত্ব পরিমাপ করেন, এই ধরনের উদ্ভট বাক্য লিখে আমি আমার নিজেকে ধ্বংস করব না পারলে কৌশলে অন্য একটা সিস্টেম বের করব। যেমন তো আমি বললাম যে তাহলে বলো ইনক্লিনেশন, একটু খেয়াল করো, যদি আমি ইনক্লিনেশন, ব্লাইট, সাবজিউম এই বাক্যগুলো প্যাসেজে খুঁজে পাই এবং প্যাসেজের বাক্যটাকে প্যারাফ্রেজ করে লিখি, তাহলে নাম্বার পাওয়া যাবে কিনা সেটা বলো। আর যদি এই ধরনের হাবিজাবি বাক্য লিখো, তো সেজন্য আমি বলছি প্যাসেজের প্রশ্নগুলো পড়ে সাথে সাথে গ্রামারের প্রশ্নগুলো আমি পড়ে ফেলবো। পড়লে আমি কি করতে পারবো বলো, স্ট্যান্ডার্ড বাক্য তৈরি করতে আমার সুবিধা হবে। তোমরা কি আমার পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার। স্যার ওই প্যারাফ্রেজটা স্যার একটু ক্লিয়ার না স্যার। প্যারাফ্রেজটা হলো ওই যে, আচ্ছা প্যারাফ্রেজটা বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও স্যার। সিনোনিম অ্যান্টোনিম খুঁজে বের করতে অনেক ঝামেলা হয়, তখন যদি আমরা ওই যে প্যাসেজের ইয়েটা, আচ্ছা বুঝছি আমি, হ্যাঁ শোনো কিচ্ছু করা লাগবে না, জাস্ট ওই বাক্যটাকে সিম্পলটারে কমপ্লেক্স, কমপ্লেক্সটারে কম্পাউন্ড করে লিখবে, দ্যাটস ওকে। কথা বুঝছো কিনা বিষয়টা? বাধ্যতামূলক না, আমি বলছি স্ট্রাকচার পরিবর্তন করলেও কপি হয় না। কপি মানে হলো হুবহু লাইন তুলে দেয়া, কপি মানে হুবহু লাইন তুলে দেয়া, স্ট্রাকচার পরিবর্তন করলেও কপি হবে না, শিওর থাকো। স্ট্রাকচার পরিবর্তন করলে কপি হবে না, ওকে? হ্যাঁ স্যার, সেন্টেন্সে ইউজ করার পর কি ওয়ার্ডটাকে আন্ডারলাইন করতে হবে স্যার? ওয়ার্ডটা আন্ডারলাইন করে দিলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়। আমি এটা বলবো শেষের দিকে, মানে সবগুলোর মধ্যে সিনোনিম অ্যান্টোনিম বলো সবগুলাতে, এবার কনজাংশন যে না কানেক্টর, সেন্টেন্স কানেক্টর, কোন কনজাংশনটা ব্যবহার করছো সেটাও কিন্তু মার্ক করে রেখো। হ্যাঁ ওকে স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। স্যার প্যাসেজে যে সেন্টেন্সের স্ট্রাকচার আছে ওইটা জাস্ট সিনোনিমটা চেঞ্জ করে যদি ওই স্ট্রাকচার দেওয়া যাবে কি স্যার, সিনোনিম অ্যান্টোনিম ইউজ করে? আরেকবার বলো, বুঝিনি কি? স্যার প্যাসেজে যে স্ট্রাকচার থাকে স্যার, তো এটার অ্যান্টোনিম বা সিনোনিম ইউজ করে ওই স্ট্রাকচার দিয়ে কোশ্চেনের অ্যানসার করা যাবে কি? চেষ্টা করো, স্ট্রাকচার চেঞ্জ করার চেষ্টা করি। হুবহু দিলে স্যার মনে করেন ওই শব্দ দিকে মনে রাখবা, প্যারাফ্রেজিং এর ফার্স্ট হলো সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার না, প্যারাফ্রেজিং এর সবচেয়ে বড় কাজ হলো স্ট্রাকচার চেঞ্জ করা, তারপরে হলো সিনোনিম অ্যান্টোনিমের ব্যবহার। হ্যাঁ কথা বলছি।
স্ট্রাকচার একটা চেঞ্জ কথা ছিল করলে মনে হবে তুমি নতুন বাক্য বানাইছো, এরকম মনে হবে। হ্যাঁ, স্যার অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ এটা করা যাবে নাকি কম্পাউন্ড কমপ্লেক্স সিম্পল করে? আচ্ছা দাঁড়াও, এটা আমি দেখাচ্ছি। এই লাইনটা দেখানোর জন্য আমি একটু আমার একটা নোট বের করতেছি, দাঁড়াও 30 সেকেন্ড সময় দাও। আমার গুগল ডকে আছে, গুগল ডকে আছে। হ্যাঁ, শেয়ার করি। হ্যাঁ, ওকে, আমি তোমারে এরকম একটা কাজ করবো। এই লাইনটা কি লিখে দিছি কিনা দেখে নি। ও যেসব ওই যে তুমি যে প্রশ্ন করছো লেখা আছে, যে শব্দ দিয়ে আর কি, যে শব্দ দিয়ে বাক্য তৈরি করব তার নিচে আন্ডারলাইন করব, জয়েনিং সেন্টেন্স এবং কনজাংশনের নিচে আন্ডারলাইন করে রাখবো। এই তোমার উত্তর পাইছো? জি স্যার, জি স্যার। 3টি বাক্য, আচ্ছা উপরে যে 3টা বাক্য লিখছিলাম 3টা বাক্যই সঠিক, বাট নিচের 2টা বাক্যে বেশি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, অতএব চেষ্টা করব কিছু স্ট্যান্ডার্ড বাক্য কাঠামো আগেই তৈরি করে রাখার জন্য। শোনো, এখন আবার তোমার একটা হোমওয়ার্ক, আমিও তোমার চেষ্টা করব কিছু সাপোর্ট দেওয়ার জন্য। দেখো, তুমি চেষ্টা করবা 10টা বাক্য একই কাঠামোতে ব্যবহার না করে। এই যে পরীক্ষায় যে 10টা বাক্য আমরা লিখবো সেন্টেন্স মেকিং এ, 10টা বাক্য একই কাঠামো ব্যবহার না করে 10টা ভিন্ন ভিন্ন প্যাটার্নে বাক্য তৈরি করার চেষ্টা করব। কি বলছি বলো? স্যার 10টা বাক্য একই কাঠামো ব্যবহার না করে 10টা বাক্য যখন লিখবো তখন চেষ্টা করব ভিন্ন ভিন্ন কাঠামো ইউজ করতে। এবার আসো, এই যে দেখো কই গেল, যেমন ধরো আমি চেষ্টা করি দেখি তোমার কিছু বাক্য তৈরি করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, এই যেমন ধরো, নট অনলি ডিড হি ফিনিশ দ্য প্রজেক্ট, নট অনলি বাট অলসো দিয়ে একটা বাক্য তৈরি করলাম। ইন অর্ডার টু সাকসিড, ইন অর্ডার টু দিয়ে একটা বাক্য তৈরি করলাম। অলদো দিয়ে একটা বাক্য তৈরি করলাম। অ্যাজ দিয়ে একটা বাক্য তৈরি করলাম। ওয়েদার দিয়ে একটা বাক্য তৈরি করলাম। জন অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, কেজ ইন এ পজিশন ব্যবহার দিয়ে তৈরি করলাম একটা। হ্যাভিং দিয়ে একটা তৈরি করলাম। আমার কথা বুঝছো কিনা? এই যে নট অনলি বাট অলসো দিয়ে তো একটা বলছি নাকি, তৈরি করলাম। ডেসপাইট দিয়ে একটা তৈরি করলাম, তাই না? একটা সিম্পল সেন্টেন্স তৈরি করলাম। এরপরে এরকম বিশাল আকৃতির কোন একটা বাক্য তৈরি করলাম। আমি কি তোমার আমি আমার মেসেজ বুঝিয়ে দিয়ে পারছি কিনা বলো? অর্থাৎ ভিন্ন কাঠামো, আমি দেখি এরকম কয়েকটা বানাইয়া তোমাদেরকে, মানে ভিন্ন কাঠামোর বাক্য তুমি যেন মাথায় রাখতে পারো, যে কোনোটা হেভিং দিয়ে শুরু করবা, কোনোটা নট অনলি বাট অলসো দিয়ে শুরু করবা, তাই না? কোনোটার পূর্বে এরকম কিছু কমন। হ্যাঁ, ধরো এরকম ইন দ্য কোয়াইট লাইব্রেরি, তাই না? এই যে ধরো আফটার দ্য কালারফুল কার্নিভাল, আফটার স্কুল, মানে কিছু শুরুতে কিছু ফ্রেজ যুক্ত করে। হ্যাঁ, মানে বাক্যটার একটু লেন্থটা বাড়ানো যায় কিনা। তাহলে বাক্যের ক্ষেত্রে আমি বলছি বাক্যটা আমি একটা, যেহেতু বাক্যটা আমার পড়বে। আরেকবার এই পর্যন্ত যতটুকু বলছি তার সিনোপসিস করো। আমরা প্রশ্নগুলা পড়বো, পড়ার সাথে সাথে গ্রামার অংশগুলোর প্রশ্নগুলো পড়ে ফেলবো। কোনো জায়গায় যদি সিনোনিম অ্যান্টোনিম না জানি, এটা আমার গবেষণা করে বের করা লাগবে। সাথে সাথে মাথায় রাখতে হবে যে সেন্টেন্স মেকিং এর শব্দগুলা যেটা আমি বিশেষত পারি না, যেটাতে আমি স্ট্যান্ডার্ড বাক্য তৈরি করতে পারবো না, সেটা আমি প্যাসেজ থেকে নিয়ে কপি করে প্যারাফ্রেজিং এর মাধ্যমে আমি এখানে না তৈরি করব। সেন্টেন্স মেকিং এর 10টা বাক্যে একই ধরনের সাদামাটা স্ট্রাকচার ব্যবহার না করে 10টার মধ্যে ভিন্ন ভিন্ন কালারফুল, মানে একদম টাচিং বাক্য তৈরি করার চেষ্টা করব। একটু লেন্দি করার চেষ্টা করব, এবং লেন্দি করার মানে হলো, লেন্দি করার একটা অন্যতম ওয়ে হলো কেজ ইন এ পজিশন। বলো, লেন্দি করার একটা অন্যতম ওয়ে কি? হ্যাঁ, ধরো, হ্যাঁ তুমি যদি বলো যে ধরো প্রফেসর আখতারুজ্জামান ইজ ইন, হ্যাঁ, বা ডক্টর ইউনুস, হ্যাঁ, ডক্টর ইউনুস ইজ দ্য ফার্স্ট নোবেল লরিয়েট অফ বাংলাদেশ। হ্যাঁ, তাহলে ডক্টর ইউনুস বইলা কমা দিয়ে যদি তুমি বলো যে ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক অ্যান্ড ফর্মার প্রফেসর অফ চিটং ইউনিভার্সিটি ইজ দ্য ফার্স্ট লয়ার, তাহলে কি আর একটু বাড়লো না লেন্থটা? তাহলে আর একটা কুবুদ্ধি মনে রাখবা, কোন জায়গায় যদি বাক্যটা ছোট হয়ে যাচ্ছে দেখতেছো, কি ব্যবহার করবা বলো?
অ্যাপোজিশন স্যার। অ্যাপোজিশন। অ্যাপোজিশন, কমা দিয়া ওই নাম ব্যবহার করে নাউন প্রনাউনের পাশে কমা দিয়ে তার একটা পরিচয় দিবা। কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে। তাহলে বাংলাদেশ, হ্যাঁ তাহলে ধর বাংলাদেশ বলছো, বাংলাদেশ দিয়ে তুমি ইয়ে করবা, ধর বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971, ইন্ডিপেন্ডেন্স দিয়ে বাক্য তৈরি করছো বাংলাদেশ, তাহলে বাংলাদেশ দিয়ে কি কিছু বলা যায় সাইডিন? হ্যাঁ সাইডে আশেপাশে কিছু বলা যায়? বাংলাদেশ a formal part of Pakistan has achieved its independence in 1971. স্মল কান্ট্রি বলবা, A densely populated country. সাউথ এশিয়ান কান্ট্রি, তাই না? কত ভাবে বলা যায়, তাই না? এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, তাই না? ওকে, আচ্ছা তাহলে একটু পাশে লিখে রাখো কুবুদ্ধি, বাক্য ছোট হওয়ার আশঙ্কা, বাক্য ছোট হইতে দেখলেই কেইজিনা পজিশন দিয়া আয়তনটা বাড়াই ফেলবা। ক্লিয়ার? এটা হলো ছোট শর্টকাট কুবুদ্ধি আর কি, মানে একটু লেন্থটা বাড়াইছে, একটু দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ, রাহেলা ইজ এ পার্ট অফ মাই জেনারেল ইয়া হয়। ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো স্যার, এই যে থিমেটিক কোশ্চেন মানে যেটা হচ্ছে কোশ্চেন গুলা, ওই কোশ্চেনের অ্যান্সারটা মানে ঠিক কতটুকু হওয়া উচিত, কয় লাইনের হওয়া উচিত? শেষ করছি নাকি? এটার উত্তর হলো ইন্নাল্লাহা মা সাবিরিন। অর্থ কি বলো? স্যার অর্থ তো জানি না। Surely Allah is with the patient. আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। নোট কয়টা চলতেছে? 4। স্যার নোট 4 নাম্বারটা, সরি স্যার, সরি। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে স্যার এসে দেশে শুরু করতে পারবো না একদম, সেটা কমন পড়ে যায়। আচ্ছা দাঁড়াও, এটা যদি লিখো, এসে যদি লিখো তাহলে ট্রান্সলেশন রিট্রান্সলেশনটা একসাথে লিখে ফেলো। আমি চাই যে পার্ট বিটা একসাথে লিখে ফেলো, পার্ট এ একসাথে লিখো। কথা বুঝছো? এই প্রশ্নটা শুনে নিও, অনেকে যাও যে এসেটা ধরো কমন পড়ে গেছে, তাহলে এসে কমন পড়লে তুমি পার্ট বি এর মধ্যে আর থাকে কি বলো, ট্রান্সলেশন রিট্রান্সলেশন, এটা একসাথে লিখে ফেলবা। হ্যাঁ, তারপরে আবার পার্ট এতে আসবা। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি? এই প্রশ্নটা ভালো ছিল। যদি কেউ রচনা দিয়ে শুরু করতে চাও তাহলে ট্রান্সলেট পার্ট বি এলে পার্ট বি একসাথে শেষ করো। তুমি এই কাজটা করো না, রচনা লিখছো, আবার থিমেটিক কোশ্চেন লিখছো, আবার ট্রান্সলেশন, একদম ডিসগাস্টিং। ঠিক আছে, পার্ট বি দিয়ে আলহামদুলিল্লাহ, যদি দেখো যে ভালো হয়েছে লিখে ফেলো। ওকে নো প্রবলেম, নো প্রবলেম। পার্ট বি হলে পার্ট বি শেষ করে ফেলো, রচনা এবং ট্রান্সলেশন ট্রান্সলেশন, এরপরে পার্ট এ লেখো। ওকে আচ্ছা, এবার আসো পরে প্রশ্ন নিতেছি, দাঁড়াও, অনেকে আবার ঘুম চলে আসবে। আচ্ছা, উত্তর লেখার সময় প্লেজারিজম বা প্লেগিয়ারিজম যেটাই বলো, মানে কুম্ভীলক বৃত্তি সম্পূর্ণরূপভাবে এড়িয়ে চলতে হবে। অর্থাৎ কোন ধরনের প্রশ্ন উত্তরেই প্যাসেজ থেকে হুবহু লাইন কপি করা যাবে না, তবে প্যারাফ্রেজিং করে লেখার সুযোগ আছে। আমরা চোরামি করি 4 জায়গায়, সরি হুবহু লাইন তুলে দেওয়ার আশঙ্কা আছে 4 জায়গায়। হুবহু প্যাসেজ থেকে লাইন মেরা দিতেছে। 1 নম্বরে থিমেটিক কোশ্চেন এই কাজ করি, সামারিতে এই কাজ করি, লেটার টু এডিটরে এই কাজ করি, সেন্টেন্স মেকিং এ এই কাজ করি। আমার কথা বুঝছো কিনা? তাহলে আমরা কি করবো না বলো, এই 4 জায়গায় কোথাও প্যাসেজ থেকে হুবহু চুরি করবো না স্যার, চুরি করবো না। আমি জানি না এখানে লিখছি কিনা। আর একটা কথা শোনো, আরেকটা ফালতু কাজ করি। তুমি দেখে এই কাজটা দেখো যে আস্তে করে কাজটা করে ফেলবো। আমি খাতা গুলা দেখা বাস্তব অভিজ্ঞতা বলি। থিমেটিক কোশ্চেনে যেই বাক্যটা লিখছো না, হ্যাঁ থিমেটিক কোশ্চেনে তুমি নিজে একটা বাক্য লিখছো, এটার হুবহু কোথায় মারছো জানো কিনা? সামারিতে। এই যে আমি আচ্ছা এটা মারতে পারো, মানে তুমি একই বাক্য ধরো মিলছে, থিমেটিক কোশ্চেনের বাক্যটা সামারিতে লাগানো যায় ধরে নাও। তুমি কি একটু স্ট্রাকচার চেঞ্জ করতে পারো না, একটু এদিক ওদিক করতে পারো না? ধরো একই বাক্য, মনে রাখবা একটা কথা, একই বাক্য যদি তুমি 2 বার ব্যবহার করো, একই বাক্য, একজন বক্তা একই বক্তৃতা 2 বার রিপিট করতেছে অবিকল, তখন সেটা মনে করবে সে মানে মুখস্থ করে বলতেছে। এটা ইমপ্রেস্টেজিয়াস। আমি কি বুঝিতে পারছি? তো একই প্রশ্নের উত্তর তুমি এটা কি একই থিমেটিক কোশ্চেনের লেখাই না, আবার অবিকল আল্লাহর হস্তে কাজটা করবে না। তো প্রয়োজনে হ্যাঁ
তাহলে আমার কথাটা আমি এখানে বুঝিয়ে দিলাম যে আমরা 4 জায়গার মধ্যে একই বাক্য ঘুরে ফিরে লিখতে পারি। থিমেটিক কোশ্চেন, সামারি, লেটার টু এডিটর, সেন্টেন্স মেকিং। এই 4 জায়গার মধ্যে দেখবা যে হুবহু অবিকল বাক্য ব্যবহার করার একাধিক জায়গায় সুযোগ থাকে। আমরা কি অবিকল লিখবো নাকি চেঞ্জ করে লিখবো? অবশ্যই অবশ্যই দাড়ি কমা দিয়ে হইলো একটা শব্দ হইলে চেঞ্জ করে লিখো। আল্লাহর রাস্তায় তাড়াহুড়া করতে গিয়ে এই কাজটা করে যদি স্যারের চোখে পড়ো, এটা তোমার জন্য ড্রব্যাক, নেগেটিভ। নাম্বার কাটবে না, কিন্তু এটা নেতিবাচক। স্যার আমার 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 দুর্বলতা স্যারের সামনে উঠিয়ে দিয়েছি। স্যার স্যার পার্ট বি আগে লিখলে কি স্যার কোনো মানে স্যার নো প্রবলেম, কোনো সমস্যা নেই স্যার। আপনি কোনো স্যার সারাদের সেন্সের কোনো স্যার এরকম কোনো সেন্স আসে নাকি স্যার আগে পার্ট বি লিখলো বা পার্ট এ? না, কোনো সমস্যা নেই। মনে রাখবো তাহলে স্যার এটা নিয়ে ইয়ে করেন, রচনা লিখ, কোনো সমস্যা নেই, এটা তোমার স্বাধীনতা, এখানে কোনো নিয়ে আছে কিনা। বরং এটা যদি তুমি দেখো যে রচনাটা একদম ভালো লিখতে পারছো, এ গুড বিগিনিং ইজ এ হাফ ডান, তখন স্যারের একটা ভালো ইয়ে তৈরি হবে। দাঁড়াও আমি তোমার একটু বলে রাখি, তোমার এই 34তম বিসিএস না, 34তমের বিসিএস প্রশ্নগুলা নিয়ে দেখো। ওই পলাশী যুদ্ধ, বঙ্গ সমতট হরিকেল, এই জাতীয় একটা প্রশ্ন আসছিল বাংলাদেশ অ্যাফেয়ার্স ফার্স্ট পেপারে। ওই সময় ফার্স্ট পেপার ছিল জনপদ গুলো, জনপদ নিয়ে। শোনো 34-এর প্রথম প্রশ্নটা না, শোনো 34 না 35 সব বলে গেছি, দেখো তো একটু, নাকি 35-এ না 34-এ, ওই তোমার 4টা করে সেট আর কি প্রশ্ন। হ্যাঁ, এই এক শোনো আমার কথা শোনো, আমার বাকি সবগুলা, বাকি 9টা সেট, মোটামুটি 9টা প্রশ্নই আমার মোটামুটি নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণের নাই প্রথম প্রশ্নটাই শুধু আমার এই জনপদ গুলোর কথা আমি রিভাইজ করি নাই, মাথা হয়ে যায়। এখন আমি লিখছি বানাইয়া, বিশ্বাস করো। হ্যাঁ 35-এ আমি যখন প্রথম আমরা শুরু করছি, কি শুরু করছি বলো, এই যে নতুন সিলেবাস, শোনো তখন এই প্রথম আমি, পরে সংবিধান আছে, মুক্তিযুদ্ধ আছে, ওইগুলো নিয়ে লিখলে আমি ধুমিয়ে লিখতে পারতাম। শুধু প্রথম প্রশ্নটা খারাপ করার কারণে আমার প্রথম মঞ্চে ছিল দূর কাইটা দেই, কাটলে কি হইতো, আরে কাটলে তো আবার স্যার দেখবো যে শুরুতে কাটাকাটি করছে, আবার সময়ও কম। বিশ্বাস করো এত বেশি পরিমাণে অন্তর্যাতনায় ছিলাম যে বাকি প্রশ্ন পুরো পরীক্ষার উপর প্রভাব ফেলছে। আমার শুধু মাথা পিটিতে ইচ্ছে করছিল যে আমি কেন সংবিধান দিয়ে আনসার করলাম না। আমার শয়তানে দোষ ছিল। শয়তানটা হলো, আমি দেখলাম যে 10টা প্রশ্ন উত্তর লিখতে হবে। দেখো তো সবগুলো প্রশ্ন উত্তর লেখার কথা ছিল না 35-এ, আছে নাকি কারো কাছে প্রশ্নটা? জি স্যার আছে। তো আমার এই শয়তানে বুদ্ধি দিছে আমার, যেহেতু সবগুলো লিখতে হবে, আমি 1 নম্বর থেকে লেখা শুরু করছি। 1 নম্বর তো আমি কারবার সারিয়ে দিছি, এই প্রশ্ন তো আমার ভালো করে নিয়ন্ত্রণে নাই, কিন্তু বাকি 2, 3 বাকিগুলো আমার নিয়ন্ত্রণে ছিল। বলো তোমরাই আমার এবার বলো, আমি যদি প্রথমে 3টা প্রশ্ন ভালো লিখতাম, আর এই দুর্বল যেটা আমি কম পারি সেটা যদি মাঝখানে দিয়ে আবার শেষে ভালো লিখতাম, আমার পরীক্ষাটা আরো ভালো হইতো না? এটাতে 59 আসছিল, এটাতে আমি 70-এর উপরে নাম্বার পাইতাম, 70-এর উপরে মার্কস পেতাম। স্যার কথা ছিল স্যার, হ্যাঁ স্যার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কি স্যার আমি কি স্যার মানে প্রশ্ন এক না দিয়ে স্যার 2 দিয়ে অথবা 3 দিয়ে আচ্ছা বুঝছি 2 নং প্রশ্ন লিখবা। 2 নং এ যে ক খ দিয়ে আবার কয়েকটা সাব ক্যাটাগরির প্রশ্ন আছে না, যেই সেটটা লিখবা পুরোটা লিখবা। এই কাজ করলে শেষ। যে 2 নং প্রশ্নের 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের 2টা তুমি এইখানে লিখছো, 2টা পরে লিখছো, বাদ, ওই 2টা বাদ। তুমি 4 নম্বর লিখো না 10 নম্বর লিখো, কোনটা লিখবা আমি জানি না, তুমি যে কোনোটা দিয়ে শুরু করতে পারো। কিন্তু কি কাজ করবা, যেই সেগমেন্টটা লিখবা এটাই পুরোটা শেষ করবা, কইরা এরপর অন্য প্রশ্নে যাইবা। আমি কি বুঝাইতে পারছি কথাটা? স্যার একটা প্রশ্ন ছিল, 3 নম্বর প্রশ্নে ক খ গ গ 4টা প্রশ্ন আছে, 4টা লিখে এরপরে শেষ করবা। হ্যাঁ ওকে, হ্যাঁ আচ্ছা একটু পরে করো, আমি এটা শেষ করে নিই। আচ্ছা বিসিএস পরীক্ষার থিমেটিক কোশ্চেন, এবার আসো। খুব মহামূল্যবান অনেক অনেক গবেষণা কথা, ব্যক্তিগত উপলব্ধিটা শেয়ার করতেছি এখানে। বিসিএস পরীক্ষার থিমেটিক কোশ্চেনের প্রথম প্রশ্ন তথা হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এবং শেষ প্রশ্ন টাইটেল, মানে টাইটেল সম্পর্কে। টাইটেল হলো রাইট এ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ। কখনো কখনো 2টাই থাকে, কখনো কখনো একটা থাকে। দেখবা প্রথম প্রশ্নটা হলো হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, আর শেষ প্রশ্নটা কি বলো, টাইটেল।
এই দুইটা প্রশ্ন সম্পর্কে লেটার টু এডিটরে ধারণা পাওয়া যেতে পারে। বলো, যদি প্রশ্ন খুলে দেখো যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট আসছে আর রাইট এ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ, এই দুইটা প্রশ্নের উত্তর কোথায় ধারণা পাবো আমরা? লেটার টু দ্য এডিটর। লেটার টু এডিটরে 7 নং প্রশ্ন উত্তরে। হ্যাঁ, লেটার টু এডিটরটা দেখলেই বুঝবা যে এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, শিওর। আচ্ছা, তবে কোনো মতেই আমরা হুবহু বা অবিকল শব্দ চয়ন করে লিখে ফেলবো না, ঠিক আছে কিনা? কোনো মতেই লিখে ফেলবো না। এছাড়াও প্রথম প্রশ্ন তথা হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এর উত্তরে মূল বক্তব্য এভাবে উপস্থাপন করা যেতে পারে। দেখো, আমি এই প্যাটার্নটা সুন্দর করে লিখে নিও। যেমন এটা লিখতে পারো এরকম, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, অথবা দিস প্যাসেজ বা দ্য প্যাসেজ সেন্টার্স। কে যে আনমিউট করে রাখছে আর আমাদেরকে প্রচুর ডিস্টার্ব করতেছে। হারুনুর রশিদকে একটু ওয়েটিং রুমে নিলাম। আচ্ছা, তারপরে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, অথবা দিস প্যাসেজ সেন্টার্স অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ বাংলাদেশ ডেল্টা প্ল্যান, হ্যাঁ, সাম অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল। আচ্ছা, এইভাবে লিখতে পারো। দেখো, অথবা হোয়াট দ্য প্যাসেজ, এটাই চমৎকার লিখে দিছি আমি। তুমি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এই লাইনটা না লিখে লিখতে পারো হোয়াট দ্য প্যাসেজ প্রিডমিনেন্টলি সেন্টার্স অন, ডিলস উইথ বা ফোকাসেস অন ইজ, এই বিষয়টা, ইজ দ্য ইমপ্লিমেন্টেশন অফ বাংলাদেশ ডেল্টা প্ল্যান, ইজ ডিজিটাল ডেটক্স, ইজ দ্য কি বলো ইনফ্লুয়েন্স অফ ডিজিটাল ওয়ার্ল্ড, ইজ দ্য কি বলে না পজিটিভ এন্ড নেগেটিভ অ্যাসপেক্ট অফ কি বলো টেকনোলজি, অর্থাৎ যেই বিষয়টা নিয়ে বলা হয়েছে সেটা। হ্যাঁ, ওকে। তারপরে কি তাহলে এরপরে হলো কি, এরপর দেখো, টু রোবাস্টলি প্রেজেন্ট দ্য কোর কন্টেন্ট অফ দ্য প্যাসেজ। খুব মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, several exclusive facts are also simultaneously presented in a very coherent way. They are 1, 2, 3, 4. কথা আমার, তোমরা হয়তো বুঝো নাই, এখন বুঝতে হবে কেন এইভাবে লিখবো আমি। অর্থাৎ যদি প্রথম প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, আমি চাই না যে তুমি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এইভাবে না লেখা তুমি দুইটা সেগমেন্টে লিখতে পারো। প্যাসেজটাতে মূলত যে বিষয়টা বিশেষভাবে ফোকাস করা হয়েছে এই প্যাসেজটিতে সেটা হলো এটা। তবে এই প্যাসেজটিকে আরো জোরালো করার জন্য, এই প্যাসেজের আইডিয়াটাকে আরো জোরালো ভাবে প্রেজেন্ট করার জন্য আরো কয়েকটা সাব পয়েন্ট আমার সাথে তোমরা আঙ্গুল তুলে রাখো। একটা প্যাসেজের 2 ধরনের আইডিয়া থাকে। একজন আনমিউট করে বলো, কয় ধরনের? 2 ধরনের। একটা হলো প্রিন্সিপাল আইডিয়া, একটা হলো সাবঅর্ডিনেট বা সাব আইডিয়া, সাবঅর্ডিনেট আইডিয়া। শুনো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলে? কেন লিখবো? কারণ একটি প্যাসেজে মিউট করে ফেলো, 2 ধরনের আইডিয়া থাকে। একটা হলো মেইন বা প্রিন্সিপাল আইডিয়া, আর একটা হলো সাপোর্টিং আইডিয়া, সাবঅর্ডিনেট আইডিয়া। হ্যাঁ, ওকে। শফিকুল ইসলাম আসো নাকি? ফাইটিং রুম নাই। আচ্ছা, একটি প্যাসেজে 2 ধরনের আইডিয়া থাকে, একটা হলো মেইন আইডিয়া, একটা হলো সাপোর্টিং আইডিয়া। আচ্ছা, তাহলে আমরা প্যাসেজের মধ্যে তুমি লিখে ফেলতে পারো হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। তো এই প্রশ্নের উত্তরে আমরা সরাসরি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এই বিষয়টা বললে তো হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু 3 নম্বর, আমি একটু পরে বলবো, প্রশ্নটা অবশ্যই আমরা 3 লাইনে লেখার চেষ্টা করবো, লেখা আছে সামনে, কথাটা বলে দিছি। তো আমি প্রথমে মেইন আইডিয়াটা বলবো আর পাশাপাশি একটু সাপোর্টিং আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। সাপোর্টিং আইডিয়া গুলো এবার বলবো যে আমি সাপোর্টিং আইডিয়া কি করবো, সাপোর্টিং আইডিয়াটা কিভাবে পাবো। শোনো, সূক্ষ্ম কৌশল পড়ো, কুবুদ্ধি। সূক্ষ্ম কৌশল অনেক সময়, স্যার এটা কি, বি নম্বর, বি থেকে আই নম্বর পর্যন্ত, এ বি 11টা প্রশ্ন থেকে, হ্যাঁ বি থেকে আই নম্বর পর্যন্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়লেই উপরিউক্ত প্রশ্নটির একাধিক সাপোর্টিং আইডিয়া খুঁজে পাওয়া যেতে পারে। কথা বুঝছো না? অর্থাৎ তুমি এই প্যাসেজটা কি কি বিষয় নিয়ে আসছে, এই দেখো একটু চোরামি শিখাই। এটা ভালো স্যার। এই দেখো তুমি তো, আচ্ছা এবার বলবা যে হ্যাঁ শোনো, আচ্ছা এবার এই প্রশ্নের মধ্যে এই প্রশ্ন, এই গতবারের প্রশ্নের মধ্যে এর আগে 35 থেকে 43 পর্যন্ত সবসময় হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এই প্রশ্নটা ছিল, কিন্তু এবার দিয়েছে
হাউ হ্যাজ দ্য ফ্রেজ ডিজিটাল ডিটক্স হ্যাজ বিন এক্সপ্লেইনড ইন দ্য প্যাসেজ, একই কথা, কারণ এই প্যাসেজটা কি নিয়ে আসছিল বলতো? ডিজিটাল ডিটক্স নিয়ে, ডিজিটাল ডিটক্স নিয়ে, তাই না? এবার দেখো, হ্যাঁ ডিজিটাল ডিটক্স, তাহলে ওই যে প্যাসেজটা মূলত ডিজিটাল ডিটক্স নিয়ে বলা হয়েছে। তুমি ওই এইভাবে ওই যে বাক্যটা লিখেছি কাঠামো ব্যবহার করে দেখো, এখানে হলো এই দেখো, দ্য প্যারেন্টস আর রিঅ্যাকশন অফ প্যারেন্টস অ্যাবাউট ডিজিটাল ওয়ার্ল্ড, বলো প্যাসেজের মধ্যে চোরামি শিখো, বলো এই প্রশ্ন উত্তর প্যাসেজে না হাতাইয়া এখানে গবেষণা করো। ডিজিটাল ডিটক্স এই প্যাসেজের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে একটু দেখো তো, বলো প্যারেন্টসদের রিঅ্যাকশন আলোচনা করা হয়েছে কিনা? জি স্যার। জি স্যার। পসিবল কজেস অফ কনসার্ন অ্যাবাউট টেকনোলজি আলোচনা করা হয়েছে কিনা? জি স্যার। কানেকশন অফ ভার্চুয়াল ওয়ার্ল্ড টু লার্নিং আলোচনা করা হয়েছে? হুবহু দিবা না, বাকি এই প্রশ্নটা পড়লেই এই প্রশ্নের উত্তর ক্লিয়ার। ইয়েস অর নো বলো। ইয়েস স্যার, এটা ভালো স্যার। আরে মাথা ফাটাই ফেলতেছে, মাথা ফাটাইয়া পুরো প্যাসেজের মধ্যে সে গবেষণা করতেছে, সে রিসার্চ আর গবেষক। আমি দেখতেছি এখানে সব প্রশ্ন এই প্যাসেজে কিভাবে অ্যানালাইসিস করছে, এখানে তো উত্তর তুমি এগুলো পড়লে হয়ে গেছে। কথা কি বুঝো নাই? জি স্যার বুঝছি। এটা চমৎকার আইডিয়া স্যার। মানে স্যার আসলে এটা খুঁজে বের করা অনেক কঠিন স্যার, প্যাসেজ করে এত বড় প্যাসেজ। আমি তো তোমারে বলছি, আমি তোমারে কিন্তু পড়াই নাই, পড়াচ্ছি না, আমি তোমারে জাস্ট শয়তানি শেখাচ্ছি, সরি মানে একটু মানে টেকনিক শেখাচ্ছি। যে দেখো তুমি যে এই প্রশ্নটা যে তুমি দেখো, হাউ হ্যাজ দ্য ফ্রেজ ডিজিটাল ডিটক্স বিন এক্সপ্লেইনড ইন দ্য প্যাসেজ, তুমি ওই লাইনটা আমি যে লাইনটা দিয়ে দিছি না, ওই লাইনটা তুমি সুন্দর করে লিখো না, এরকম ধরনের কই না কই যে এইখানে প্যাসেজের মধ্যে প্রিডমিনেন্টলি যে বিষয়টা আলোচনা করা হয়েছে এটা হলো, তুমি ফাটাই ফেলো লেখা, দেখবো যে হ্যাঁ দেখো তুমি এটার মধ্যে ডিজিটাল ডিটক্স নিয়ে আলোচনা করা হয়েছে, এই প্যাসেজটাকে আরো হাইলি রোবাস্টলি প্রেজেন্ট দ্য প্যাসেজ, আরো কতগুলো যে বিষয়গুলো আলোকপাত করা হয়েছে সেগুলো হলো 1 2 3 4 5। কি কঠিন? ওকে হ্যাঁ না স্যার, একদম স্যার পয়েন্টগুলো কি পেজ আকারে লিখবো না অবশ্যই সেন্টেন্স? আচ্ছা এবার আমি তোমার বলে রাখি, এটাও তোমার সমাধান আসতেছি, এটারও আমি প্রমাণ দলিল ছাড়া কোনো কথা বলবো না, যে অনেকে বলে যে এগুলো লেখা যাবে কিনা, আসো তাও দেখাবো, আসতেছি দাঁড়াও। ওকে কোথায় গেলাম? ওকে হ্যাঁ এই পর্যন্ত শেষ। রিডার চেঞ্জ করেন স্যার। হ্যাঁ 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 কি রিডার চেঞ্জ স্যার। আচ্ছা দাঁড়াও লেখা তো, তোমার কথা বুঝতে পারিনি। হ্যাঁ কিছু প্রশ্নের শুরুতে নো ডাউট আনডাউটেডলি দেয়ার ইজ নো হেজিটেশন টু সে দ্য প্যাসেজ ক্লিয়ারলি স্কেচেস, দ্য প্যাসেজ ক্লিয়ারলি ডেসক্রাইবস, বেসিক্যালি absolutely obviously it is wise to say, it is needless to mention, it goes without saying, হ্যাঁ এই ধরনের, এই যে এই ধরনের, বুঝছো কিনা? হ্যাঁ তাহলে এই ধরনের কি করব, ইমফেটিক ওয়ার্ড দিলে বাক্যটা জোরালো হয়। কথা বুঝছো? মনে রাখবা একটা, শোনো বাংলাদেশ 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছে, এ কথা আমি দ্বিধাহীন ভাবে বলতে চাই। এই যে তুমি যে শুরুতে বলছো এই কথা আমি দ্বিধাহীন ভাবে বলতে চাই, তাতে ইট স্ট্রাইকস দ্য হার্ট অফ দ্য রিডার। মনে রাখবে প্রথমে এটাকে বলা হয় ইমফেটিক ফ্রেজ। বক্তব্যের পূর্বে কোনো একটা আকর্ষণীয় শব্দ দ্বারা, কোনো একটা জোরালো শব্দ দ্বারা পাঠকের দৃষ্টি আকর্ষণ করা। তাহলে কোনো কোনো প্রশ্নের উত্তরে যদি চাহিদা মতো মনে হয় যে এই কথা বলতে কোনো দ্বিধা নেই, তুমি চাইলে ইয়া দিতে পারো। ইভেন সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রেও তুমি এই ধরনের ইমফেটিক ফ্রেজ ব্যবহার করতে পারো। আমি কি বুঝাইতে পারছি? এটা হলো ইমফেটিক ফ্রেজ, দৃষ্টি আকর্ষণ করার জন্য, বক্তব্যকে জোরালো করার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? নোট 7। আচ্ছা প্রশ্নের, আচ্ছা এবার শুনে রেখে খুচরা কয়েকটা কথা বলছি। প্রশ্নের টেন্স এবং স্ট্রাকচারের সাথে মিল রেখে উত্তর শুরু করা উচিত। যেই প্রশ্নের টেন্স এবং স্ট্রাকচার মিল রেখে শুরু করবো উত্তর, টেন্স এবং স্ট্রাকচার। এটা কি তোমরা বুঝছো কিনা? হ্যাঁ প্রশ্নের টেন্স এবং স্ট্রাকচার বুঝে বলতেছি, এই যে নিচে দেওয়া আছে। ওই যে ধরো এই আর কি, why does
uneducated or untraveled person tends to, তাহলে an uneducated or untraveled person tends to, তাই না tends to এখানে tend হবে আর কি, ও tends লিখছে, tend to disbelieve well because, তাই না? ওই বাক্য এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়েছে না, এই বাক্যে যে প্রশ্নটা যেভাবে দেওয়া আছে ওই প্রশ্ন, তুমি কি বুঝতে পারছো বিষয়টা? কোশ্চেন যে টেন্সে অ্যানসার ওই টেন্সে, ওই টেন্সে সুযোগ করব। হ্যাঁ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলোর উত্তর একটু বর্ণনামূলক হওয়াই শ্রেয়। অন্তত 3 বাক্য ব্যবহার করে উত্তর করার চেষ্টা করব, কারণ এখানে নাম্বার হলো 3। 2টা প্রশ্নের উত্তরের মাঝে অন্তত 2 লাইন ফাঁকা হবে, তাহলে উত্তরটা স্পষ্ট। এই কথাটা করে গিরি করে লিখে ফেলতেছ সব, মানে 2টা উত্তরের মাঝে অবশ্যই 2 লাইন ফ্রেশ গ্যাপ রাখবা, কারণ আমরা সাবঅর্ডিনেট পয়েন্ট ব্যবহার করে লিখবো, তো গ্যাপ না রাখলে তালগোল পাকায় যায়। সুন্দর করে প্রেজেন্টেশনটার উপর আমি বিশেষভাবে গুরুত্ব দিই। তোমরা যারা বলবা যে আচ্ছা শোনো, বলতেছি যে তুমি বলবা যে শোনো, এই যে প্রশ্নগুলো দেখো, এই যে হাউ ক্যান টেকনোলজি, হ্যাঁ, এই যে ওয়াই ইজ, যখন ওয়াই হাউ এই ধরনের প্রশ্নগুলো তুমি দেখো, এগুলো এক বাক্যে লেখার কথা না, আর এক বাক্যে লিখতেও কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় নাই। এখানে হলো প্রশ্নটা 3 নম্বরের, আমি যতটুকু পারি একটু ইলাবোরেটলি আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। আমার কথা কি বুঝতে পারছি? এটা যে এক বাক্যে লিখতে হবে কেন, এক বাক্যে কেন আমি লিখবো, প্রত্যেকটার মধ্যে দেখো এগুলো ইলাবোরেট প্রশ্নটা উত্তর করার সুযোগ আছে, এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখো। হ্যাঁ বলো স্যার। আনসার টু কোয়েশ্চন নং 1 এটা লিখে আমরা নিচে দাগ দিব বা এরপরে এ বি সি দিয়ে উত্তর লিখতে থাকবে আর কি। 1 এম এটা আমি মনে করি সবচেয়ে বেটার হয় এটা 1, দেখো 1 এ লেখা এখান থেকে উত্তর শুরু করো। ওকে, এভাবে স্যার এটা লিখে আনসার লিখবো স্যার, 1 এর এ আনসার দরকার নেই, 1 এ লিখলে তো বুঝবে। আনসার টু দ্য কোশ্চেন, পুরো আনসার টু দ্য কোশ্চেন নম্বর 1 তো লিখছি, তারপর 1 এ 1 বি 1 সি। তবে আমার একটা আমার রিকোয়েস্ট হলো উল্টাপাল্টা না লেখা ধারাবাহিকভাবে লেখা, যদি কোনো কিছু লেখার হয় গ্যাপ রেখে যাও। আচ্ছা আসো, তারপরে নোট 8। এবার শোনো, কিছু প্রশ্নের উত্তরে, বিশেষত ওয়াই বা ফরওয়ার্ড যুক্ত প্রশ্নের উত্তরে, হোয়াই হাউ ফর হোয়াট এই যুক্ত প্রশ্ন উত্তরে বুলেট মার্ক অথবা রোমান হরফ ব্যবহার করে উত্তর লেখা যেতে পারে ফ্রেজ আকারে। লাইনটা আরেকবার পড়ে শোনো। কিছু প্রশ্নের উত্তরে বিশেষত হোয়াই বা ফর হট যুক্ত প্রশ্নের উত্তর বুলেট মার্ক অথবা রোমান হরফ ব্যবহার করে উত্তর লেখা যেতে পারে ফ্রেজ আকারে। যেমন why does an uneducated or untraveled person tends to disbelieve a well-informed man these days? এটা কততম মনে আসছিল? এটা তো মনে হয় লেখার 38 মনে হয়, মেবি, নট, ভুলে গেছি। আচ্ছা, এটা কততম আছে ভুলে গেছি। তাহলে আমি উত্তর লিখলাম যে an uneducated or untraveled person usually tends to disbelieve ওই যে a well-informed man these days, হ্যাঁ, these days full stop, the following are the most remarkable reasons। ঠিক আছে কিনা? অথবা মেবি এই যে 1 2 3 4 দিয়ে লিখলাম, কথা বুঝছো কি? এবারে for what purposes has the government of Bangladesh formulated Delta Plan 2100? হ্যাঁ, তাহলে the government of Bangladesh has several significant objectives behind the formulation of Delta Plan 2000. They are as follows. কি? 1 2 3 4 economic growth, environment pollution, creating climate। আচ্ছা, এই কথাটা শোনো, বলো এখানে কি লিখছি? এভাবে লিখলে উত্তরটি বেশ দৃষ্টিনন্দন হয়, পাশাপাশি বাক্য লেখার ঝামেলাও কমে যায়। শোনো, এখন তুমি বলবা যে এটা বৈধতা কি, এটা লেখাটা কিনা। মনে রাখবা এখানে প্রশ্নের চাহিদাটাকে শোনো, স্যার কি তোমার এখানে কি জানতে চাচ্ছেন, ফর হোয়াট, কি উদ্দেশ্যে তৈরি করা, কোন উদ্দেশ্যে ডেল্টা প্ল্যান গুলা, কোন উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য। স্যার তো উদ্দেশ্যটা তুমি বের করতে পারছো কিনা এটা জানতে চান, তাই না? বলো। আচ্ছা, তোমরা এখন তার আমি কি রেফারেন্স দিচ্ছি কিন্তু এখানে ধরো, ও হ্যাঁ, এখন আমি এটার রেফারেন্স দিয়ে দিছি। বুলেট পয়েন্ট করে লেখা যায় কিভাবে? বুলেট মার্কিং অথবা রোমান হরফ চিহ্নিত করে উত্তরগুলো লেখার ক্ষেত্রে অবশ্যই স্মল লেটার দিয়ে শুরু করব, কেননা এটি বাক্যের অংশ মাত্র। আর এভাবে লিখলে বাক্য, যদি আমি বলে রাখি, যদি এভাবে লিখো তাহলে স্মল লেটার দিয়ে লিখবা এইভাবে,
হ্যাঁ, দে আর অ্যাজ ফলোজ এটা। আর যদি বাক্য শেষ করে তুমি নতুন ভাবে শুরু করো, বাক্য দিয়ে দিয়ে লিখো। যদি বাক্যের অংশ হিসেবে লিখো তাহলে স্মল লেটার দিয়ে লিখবা, আর যদি বাক্য দিয়ে দিয়ে লিখো তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবা। তবে অধিকাংশ ক্ষেত্রে স্মল লেটার, এটা আমি সামনে আরো দেখাবো। আচ্ছা শুনো, এটার একটা প্রমাণ দেখাই। তোমরা কি কেউ কখনো এনসিটিভির বইগুলো দেখছো কিনা? এনসিটিভির ইংলিশ বইটা মনে আছে কিনা কেউ কারোর? জি স্যার, আছে স্যার। আচ্ছা, যদি মনে থাকে, প্রশ্ন করছে আনসার টু কোশ্চেন নম্বর 1, আনসার টু কোশ্চেন নম্বর দাও না, আনসার টু কোশ্চেন নম্বর দাও 1 দাও, এগুলোতে সমস্যা নাই। আচ্ছা, তো এখন একটু শোনো, ওই প্রথমে দেখবা একটু লেখা আছে লার্নিং আউটকাম, মনে আছে? প্রত্যেকটা বইয়ের শুরুতে হ্যাঁ দেখবা যে লেখা আছে বাই দ্য এন্ড অফ দ্য, আফটার ইউ হ্যাভ স্টাডিজ, অথবা বাই দ্য এন্ড অফ দ্য লেসন ইউ উইল লার্ন, এরকম কথা লেখা আছে না? এগুলো পয়েন্ট আকারে লেখা থাকে, এই অধ্যায় কি কি শিখলাম এরকম। হ্যাঁ, মনে রাখবা পয়েন্ট আকারে লিখলে যদি বল, হ্যাঁ শোনো তোমার আবার দেখাই ওইখানে কি লেখা আছে, এটা আমি ওদেরকে ক্লাস দেখাইছি। লেখা আছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, এই দেখো টক স্মল লেটারে লেখা আছে, টক অ্যাবাউট ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস, আস্ক এন্ড আনসার কোশ্চেন্স, তারপরে ইন্টারমিনিং ফর্ম অফ কনটেক্সট। প্লিজ, আমি গৌতম স্যারের জিজ্ঞেস করছিলাম যে স্যার এটা তো এক বাক্যে লিখলেই হইতো, তোমার আমি প্রশ্ন করি যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, এটা পুরাটা একদম লাইন বাই লাইন এইভাবে লিখলে হইতো। এইভাবে লেখা আর এইভাবে লেখা আপিলটা ভিন্ন কিনা সেটা বলো। কেউ যদি মানে বলে যে এটা এভাবে লেখো না, তুমি বলবা যে ভাই আপনি ওইভাবে লিখলে নো প্রবলেম, আমরা কি বলছি না জায়েজ, এটা তো ঠিক আছে, ওইটা লিখেন সমস্যা নেই। আপনি ধারাবাহিক লিখতে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু টক অ্যাবাউট ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস, আস্ক আনসার, এগুলো লিখে ফেলতে পারি। কিন্তু এইভাবে না লেখা যদি আমি এইভাবে বলি তাহলে আমার লার্নিং আউটকামটা কি কি অর্জিত হবে আমি একদম গুণে গুণে ধরে নিতে পারছি। এখানে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, কোন কোন উদ্দেশ্যে ডেল্টা প্ল্যান তৈরি করা হয়েছে, এটা আমি একদম মানে করতে পারছি। আমি কি তোমার এই মেসেজটা বুঝাইতে পারছি? তাহলে যেখানে সুযোগ থাকবে, সব প্রশ্ন না, যেখানে সুযোগ থাকবে কিসের পয়েন্ট ব্যবহার করো, পয়েন্ট আকারে লেখার বিষয় তো ওয়াই হাউ, হ্যাঁ কিভাবে, মানে পয়েন্ট ব্যবহার করার সুযোগ করছো, করে ফেলো। ঠিক আছে, স্যার একটু ইররিলেভেন্ট কোশ্চেন আছে স্যার, মানে ব্যাংক রিলেটেড আর কি। বলো। ব্যাংকে হচ্ছে ওই যে 10টা শর্ট কোশ্চেন আসে, মানে এই জিকে টাইপ, ওগুলা যদি আমি ওয়ান ওয়ার্ডে লিখি তাইলে কি ওগুলা শুরুটা আমাকে স্মল লেটার দিয়ে করতে হবে? নো, শুরু সবসময় ক্যাপিটাল লেটার। এমনি এটা তো বাক্যের অংশ হিসেবে স্মল লেটার লিখছি, এটা এই টকটা স্মল লেটার লিখছি কি এইবল টু। জি স্যার বুঝতে পারছি, কিন্তু আমি এখানে জাস্ট ওয়ান ওয়ার্ড অ্যানসার করব, আমি ফুল অ্যানসারই করব না। ফুল লেটার শুরুতে প্রথম লেটার, তখন আর সমস্যা নেই। তখন তো তুমি আর আগে বাক্য এরকম বাক্য লিখো নাই তো, এরকম বাক্য লিখো নাই তো? না না না, এরকম বাক্য লিখি নাই, জাস্ট ওয়ান ওয়ার্ড অ্যানসার। তোমরা কিন্তু কারো যদি কনফিউশন থাকে তুমি এনসিটিভি 9-10 এর ইংলিশ বইটা ডাউনলোড করে দেখো যে এরকম ভাবে লেখা আছে কিনা। ওকে স্যার, এভাবে আছে স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো স্যার। মানে একটা অপ্রাসঙ্গিক, মানে বিসিএস এর ক্ষেত্রে আমাদের ব্যাংকের জন্য যদি স্যার একটা আর্গুমেন্ট লেখার একটা যদি ফরম্যাট ঠিক করে দিতেন, খুব আসবে, রচনার মধ্যে দিয়ে দেবো, রচনার পরে ক্লাসে পাবে ইনশাআল্লাহ। জি স্যার, আমি ওটা বলতে চাইছিলাম। পাইবা দেবো তৈরি করা আছে, এর আগের বেঁচে দিছি, পাইবা। আচ্ছা স্যার, ওই যে ব্যাংকের যে ওয়ান ওয়ার্ডে বললো স্যার, এখানে কি ফুল সেন্টেন্স লিখলে নাম্বার পাওয়া যাবে নাকি স্যার ওয়ান ওয়ার্ডে নাম্বার পাওয়া যাবে স্যার? ব্যাংকের এটা ফুল সেন্টেন্সে লিখতে হবে, শর্ট নোট হইলে তো বড় বাক্য লিখতে হবে। ও কোন ক্ষেত্রে বলছে যদি একটা সময় না পায় যদি এক শব্দে লিখে এটা ক্যাপিটাল লেটার লিখবে শুরুতে, এটা বলছে আর কি। কিন্তু সময়ের বিষয়, এখানে ব্যাংকের সময় পাওয়া যায় না অনেক সময় স্যার। আচ্ছা দেখো, তার আমি শেষ করে নি, তারপরে বলি একটু কাইন্ডলি। ওরা অনেকের ঘুম আসছে। থিমেটিক কোশ্চেনের উত্তরগুলো, আচ্ছা এবার শুনে রাখো, থিমেটিক কোশ্চেনের উত্তরগুলো ধারাবাহিকভাবে লেখা অবশ্যই প্রেস্টিজিয়াস, দক্ষতার পরিচয়।
তবে প্রথম প্রশ্নটি আমাদের, তোমরা এই লেকচারটা আরেকবার শুনো প্রয়োজনে। তবে আমাদের প্রথম প্রশ্নটি আমাদের কৌশল অনুযায়ী তৈরি করতে কখনো কখনো বেশি সময় লেগে যেতে পারে। এক্ষেত্রে পরামর্শ হলো প্রথম প্রশ্নটি লেখার জন্য উপযুক্ত জায়গা খালি রেখে 2 নং প্রশ্ন থেকে উত্তরগুলা লিখবো, তারপরে সবশেষে অংশগুলা লিখবো। এটা আমার একটা পার্সোনাল পরামর্শ। শোনো, তুমি যদি এখনো না, তুমি বলতেছো অনেকবার প্রশ্ন দেখা তুমি এখানে বুঝতে পাইতেছো, যখনই তুমি ডিজিটাল ডিটক্স শব্দটা প্রথম দেখছো তখন কিন্তু তোমার মাথায় টং করে উঠছে, ডিজিটাল শুনছো, ডিটক্স শব্দটা শোনো নাই, এরকম তোমার ঘটনাটা ঘটছে। এরপরে তুমি যে প্রথমেই টাইনে লিখে ফেলতে পারবা, আমার পরামর্শ শোনো, তুমি চাইলে, যেহেতু প্রথম প্রশ্নটা স্যার পড়ার একটা বড় সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমি পরামর্শ দেব, যদি দেখো প্রথম প্রশ্নটা ভালোভাবে গোছায় লিখতে না পারছো মনে হয়, যে তুমি কি মনে করো এই প্রশ্নগুলো না পড়ে, এই আরেকবার কথা আমার শুনো, তুমি কি একটা সত্য করে বলো, এই প্রশ্নগুলো অ্যানালাইসিস না করে এই প্রশ্নটা লেখা সহজ? না স্যার। না স্যার। কিন্তু আমরা এই কাজটাই করি, আমরা এই প্রশ্নটা লিখে ফেলি এবং এই লিখতে গিয়ে 10টা মিনিট সময় খুঁজে ফেলছো। বিশ্বাস করো আমার কথা, এই ধরনের প্রশ্ন কি করি, এই যে ধরো সময়টা এই গতবার তো এই ধ্বংস করে ফেলছে অনেকে, এটা শুরু করে সে তো অ্যানালাইসিস করতেছে, টাইম তো যাইতেছে এদিক দিয়া। কিন্তু শান্তা খাতুনকে আমি একটু ওয়েটিং রুমে নিলাম। আচ্ছা, তারপরে দেখো, হাউ ডাজ দ্য প্যাসেজ হাইলাইট উইথ দ্য প্যারেন্টস, সরি, তাহলে আমি যদি এই প্রশ্নটা পড়ি, এগুলা পড়ি, তাহলে আমার এই প্রথম প্রশ্নটা ইয়ে করবো। তো একজন আমার আনমিউট করে বলো, প্রথম প্রশ্নটা যদি শুরুতে আমি ভালো লিখে ফেলতে পারি আলহামদুলিল্লাহ, যদি না লিখতে পারি তাহলে কি করবো? স্যার সবগুলো প্রশ্ন পড়ে খালি লিখবো। তো আবারও বলে রাখি, তুমি বলবো যে কট্টু খালি, আধা পৃষ্ঠা খালি রাখো। যদি প্রশ্নের লেন্থ তুমি মনে করো যে শেষের দিকে তুমি এত বাড়াইতে পারবে না, তাহলে আনসার ওই যে মার্জিন থেকে একটু নিচে নামাইয়া লেখাটা লিখো, যেন অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ, খালি রেখা তুমি একটা পরিমাণ মতো জায়গায় খালি রেখে আনসার বি নম্বর হাফ পেজ থেকে বি নম্বরটা লেখা শুরু করো, পরে অ্যাডজাস্ট করে এ নম্বরের উত্তরটা সুন্দর করে লেখা দিও। এটা আমার পরামর্শ। যদি তুমি মনে করো যে প্রথম প্রশ্নটা তোমার যদি টাইম কিল না করে, তাহলে কিল না করলে তো প্রথমে লিখে ফেলবো। যদি মনে করো যে আমার সময় নষ্ট হওয়ার কথা, আমি বুঝতেছি না, অন্যগুলা করো, পরে এটা লিখো। আচ্ছা, তারপরে দাঁড়াও, আরো শেষ করতে চাচ্ছি। তারপরে এলো কি, এবার আসো, আচ্ছা, খালি রেখে বি থেকে, তারপর সবশেষে খালি অংশ। কোনো প্রশ্নে এবার শোনো, ওই তোমরা যে বারবার বলতেছিলে যে কি নিচ থেকে লিখতে চারবো কিনা, হ্যাঁ দেখো এই কথাগুলো বুঝিয়ে বলতেছি। কোনো প্রশ্নে আমার মন্তব্য জানতে চাওয়া হলে সরাসরি আই থিঙ্ক এভাবে না লিখে বরং প্যাসেজে প্রদত্ত অভিমতটি উল্লেখ করলে সুন্দর দেখাবে, এরপর নিজের মতামত উপস্থাপন করব। ডু ইউ থিঙ্ক পিপল শুড ইউজ রিনিউয়েবল এনার্জি? কথা শুনো, তখন তুমি চাইলে হ্যাঁ ইয়েস আই থিঙ্ক পিপল শুড, এই কথাটা বলার চেয়ে তুমি আগে বলতে পারো দ্য প্যাসেজ ক্লিয়ারলি ডিসক্রাইবস দ্যাট, মানে অন্যান্য এই সব জ্বালানি সোর্স গুলা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কারণ এই যে গ্যাস, তেল, এগুলার সবই লিমিটেড, কয়েক দশকের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম কথা প্যাসেজে হয়তো বলা আছে। সো আই অলসো থিঙ্ক পিপল শুড ইউজ রিনিউয়েবল এনার্জি বিকজ, কারণ এগুলা, এরপরে তোমার নিজস্ব কিছু যুক্তি দিবা। তাহলে মতামত জানতে চাইলে আগে আমি চাইবো যে প্যাসেজের আলোকে একটা বাক্য দিয়ে তারপরে সেটা অ্যানালাইসিস করার জন্য, আমার মন্তব্য দেওয়ার জন্য। ফরজ ওয়াজিব না, এটা সুন্দর। তারপরে তবে যদি প্যাসেজে অ্যাকর্ডিং টু প্যাসেজ লেখা থাকে অথবা প্যাসেজ থেকে উত্তর লেখার ব্যাপারে নির্দেশনা দেয়া থাকে, তাহলে শুধুই প্যাসেজ থেকে উত্তর লিখতে হবে। আবার কথা শোনো, এই যে কত প্রশ্ন, দেখো, হাউ ডাজ দ্য ফ্রেজ ডিজিটাল ডেটক্স হ্যাজ বিন এক্সপ্লেইনড ইন দ্য প্যাসেজ, প্যাসেজের আলোকে লিখতে হবে। প্যাসেজের আলোকের মানে খুব বুদ্ধি শিখে দিছে, এগুলো অ্যানালাইসিস করলে হয়ে যাবে। এরপরে দেখো, হাউ ডাজ দ্য প্যাসেজ হাইলাইট দ্য প্যারেন্ট রিয়েক্টিং দ্য, হাউ ডাজ দ্য প্যাসেজ আছে কিনা প্যাসেজ থেকে, হোয়াট ক্যান টেকনোলজি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজের বাইরে যাইতে পারবা না, বুঝছো কিনা। এরপরে ধরো এখানে ওয়াই ইজ ডিজিটাল বিকামিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ এজ, এটা তুমি চাইলে প্যাসেজের মধ্যে প্যাসেজের আলোকে লিখে 2-1 লাইন নিজের মতো করে লিখতে পারো। আবার ধরো এরপরে এখানে লিখে দিচ্ছে একটা কথা, দেখো একটু দেখো,
যে তবে উন্মুক্ত ভাবে প্রশ্ন করা হলে, পড়ো তো, এটা কে পড়ো, তোমার পড়ো। তবে প্রশ্নে যদি না তবে উন্মুক্তভাবে প্রশ্ন করা হলে প্রথমে প্যাসেজের আলোকে লিখব, পরে প্রয়োজন মনে হলে প্যাসেজের বাহির থেকেও বক্তব্য সংযোজন করা যাবে। হ্যাঁ, যেমন হোয়াট ডিড দ্য সায়েন্টিস্টস পারপাস প্রপোজ এট দ্য ইমিডিয়েট রেসপন্স টু ক্লাইমেট ইমার্জেন্সি। হ্যাঁ, বিজ্ঞানীরা কি দিচ্ছেন, এটা প্যাসেজের আলোকে লিখো, ঠিক আছে কিনা? হ্যাঁ, মূল উত্তরটা এটা প্যাসেজে আছে, চাইলে তুমি একটা লাইন নিজের মতো করে নিতে পারো। এবার যেমন ধরো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ইন্টারন্যাশনাল ট্রান্সফার অফ পভার্টি ফর পভার্টি। হ্যাঁ, তাহলে কি করবা, এটা কিন্তু এই যে এর কি ইন্টারজেনারেশনাল, তাই না? ইন্টারজেনারেশনাল ট্রান্সফার অফ পভার্টি, ওইটা তুমি আগে প্যাসেজের আলোকে লিখবা, প্যাসেজের আলোকের পরে তুমি নিজের বক্তব্য দিতে পারবা। আর যদি এই ধরনের প্রশ্ন আসে যে ইজ দ্য অনলাইন ওয়ার্ল্ড এ চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড, হোয়াই, যদি তোমার উপর পুরোপুরি ভাবে ছেড়ে দেয়, তাহলে তুমি প্রশ্ন এটার মতো করে নিজের মতো করে তুমি বক্তব্য দিতে পারবা। তাহলে পরিষ্কার বিষয় হলো আমরা বুঝিয়ে দিলাম, যদি তোমার আমাদেরকে দেখো, যদি অ্যাকর্ডিং টু প্যাসেজ থেকে লিখতে বলা হয় এমন নির্দেশনা দেয়া থাকে, তাইলে কি করবো বলো? তাহলে কি প্যাসেজের বাইরে আদৌ যেতে পারবো? আর যদি প্রশ্ন উন্মুক্ত ভাবে ছেড়ে দেয়, তাহলে আমি কি করব? আগে নিজের বক্তব্য দেবো নাকি আগে চাইবো প্যাসেজের আলোকে ডেকোরেট করার জন্য? আগে প্যাসেজ, তারপর সর্বশেষ নিজের বক্তব্য। তাহলে নিজের মতো করে সাজিয়ে দেবো। ওকে, হ্যাঁ। তারপরে এবার হলো টাইটেল প্রসঙ্গ, একটু পড়ে শোনো। টাইটেল প্রসঙ্গ, পূর্বেই আমরা জেনেছি বিসিএস পরীক্ষায় লেটার টু এডিটরে টাইটেল সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে মনে রাখবো, সাধারণত একটি প্যাসেজ এর প্রথম লাইন বা শেষ লাইনে বা প্রথম প্যারায় বা শেষ প্যারায় টাইটেল সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়াও প্যাসেজটিতে বা কোশ্চেন গুলোতে যেটিকে কেন্দ্র করে বিশ্লেষণমূলক কথা বলা হয়েছে সে পয়েন্টটিকে উপজীব্য করে টাইটেল লেখা যেতে পারে। টাইটেল লেখার ক্ষেত্রে ড্যাশ অফ ড্যাশ কৌশলটি অনুসরণ করা যেতে পারে। ড্যাশ ফর ড্যাশ অফ ড্যাশ ফর ড্যাশ, অর্থাৎ আমি বলি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, বুঝছো কিনা? হরর ইম্প্যাক্ট বা টেরিবল ইম্প্যাক্ট অফ কোভিড-19, ক্যারিসমেটিক কোয়ালিটিজ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা দেখবার, আমি যে সামারিটা দিছি না, সামারি শিটে দেয়া আছে টাইটেল কিভাবে লেখা আছে। সামারিতে তো টাইটেল লিখতে হয় না, প্রেসিতে টাইটেল লিখতে হয় ব্যাংকে, তো তুমি চাইলে ওইভাবে লিখতে পারো। তো এখন শোনো, আমরা অনেক সময় টাইটেল অফ দ্য প্যাসেজ তো আমরা কোথা থেকে নিতে পারি বলো? ওই যে অলরেডি ইয়া থেকে পাবো। তবে চাইলে উল্লেখ্য 10 নং প্রশ্নের টাইটেল লেখার পূর্বে নিজের অভিমতের পক্ষে সামান্য সাফাই গাওয়া যেতে পারে। যেমন ধরো, the title of a passage may seem different to its reader, however after reviewing the entire passage I think a suitable title for this passage may be, এরকম। হ্যাঁ, অথবা if asked to suggest an appropriate title after thorough evaluation of a passage, different readers will consider the different title from different perspective, but after carefully scrutinizing, skimming and scanning the whole passage, I think that the passage may be embellished অথবা adorned with the following heading. তো আমি মনে করি যে এটার অর্থ হলো, একজন পাঠককে যদি একটা প্যাসেজ অ্যানালাইসিস করে শিরোনাম লিখতে বলা হয়, প্রত্যেক পাঠকই তার নিজস্ব মতামত অনুযায়ী ভিন্ন ভিন্ন টাইটেল লিখতে পারেন। তবে পুরো প্যাসেজটির স্ক্রুটিনাইজ, স্ক্যানিং করার পরে আমার কাছে মনে হয় এই প্যাসেজটিকে এই নিম্নোক্ত হেডলাইনটি দিয়ে মানে সুশোভিত করা যেতে পারে, অ্যাডর্ন বা এমবেলিশড করা যেতে পারে। কি এটা দিয়ে দিলাম। তুমি চাইলে এখানে তুমি চাইলে এই অংশটা মুখস্থ করে ফেলো। হ্যাঁ, তাহলে তোমারে আমি মুখস্থ করার জন্য একদম বলে রাখলাম যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এর একটু দেখো। যদি সামারি করো, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, প্রথম প্রশ্ন লেখার কৌশল কি দেখাইতে আমি বুঝাইতে পারছি? প্রথম প্রশ্নটা ভালো লিখতে পারবা কিনা সেটা বলো। জি স্যার, পারবো স্যার। যদি শেষ প্রশ্ন টাইটেল আসে তাও কি লিখতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। একটা ল্যাঙ্গুয়েজটা সাজায় নিও যেন একটু 2টা লাইন বাড়াইয়ে বলা যায়, সমস্যা নেই। হ্যাঁ, তুমি এটা তো বক্তব্যের মতো।
আচ্ছা, এরপরে দুই একটা যে ফাঁকিবাজি করা যায় না ইয়া থেকে, কোথা থেকে বলো? ওই যে নিজের মতো করে এই দুইটা প্রশ্ন কিন্তু যদি আসে, দুইটার একটা আসলেও তোমার একটা হালকা হয়ে গেছে, ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না। বলো প্রথম প্রশ্ন বা শেষ প্রশ্ন, দুইটা অথবা দুইটার মধ্যে যদি একটাও আসে, ইনশাল্লাহ পারবা কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে ওই যে টাইম বাঁচানোর নিয়তে, সময় বাঁচানোর উদ্দেশ্যে আমি যদি দেখি যে শেষে আমি লেখা কুলে উঠতে পারতেছি না, দুই একটা চোরামি করার জায়গা রাখছি কিনা, যেটা মনে হয় যে নিজ থেকে লিখে ফেলতে পারবো, এটা কি প্যাসেজে যাবো নাকি তাড়াতাড়ি আমি গ্যাপ ফিল আপ করবো সুন্দরভাবে? কথা বুঝছো? এটা আরেকবার বললে ভালো হয় স্যার। অর্থাৎ ওই যে এই ধরনের প্রশ্ন যখন তুমি প্রথমেই প্রশ্নটা পড়বা, তুমি খুঁজে দেখবা এই ধরনের চোরামি করার মতো কোনো প্রশ্ন আছে কিনা, যেটা আমি নিজে লিখে ফেলতে পারবো। এই যেমন ধর, ইজ দ্য অনলাইন ওয়ার্ল্ড এ চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড, ওয়াই? তোমার আমি বলে রাখি, প্রশ্ন পাইছো, প্রশ্ন পাইয়া তুমি দেখো, আর এই প্রথম প্রশ্ন আলহামদুলিল্লাহ লিখে ফেলতে পারবা, অবশ্যই লিখতে পারো, যেমনি আসুক। তোমার এই নয়টা পয়েন্ট, এই বাকি 8টা প্রশ্ন অ্যানালাইসিস করলেই তুমি বুঝতে পারবা যে এই প্রথম প্রশ্নটা কেমনে লিখতে হবে। প্রথমে একটা মেইন আইডিয়া দিবা, একটা সাপোর্টিং আইডিয়া দিয়ে দিবা, এটা আমি সুন্দর করে নোটে ব্যাখ্যা করে দিছি। শেষ প্রশ্নটা এটা আসলে সমস্যা নাই। এরপরে খোঁজ করবা যে এরকম ধরনের উত্তর, এরকম প্রশ্ন পাওয়া যায় কিনা। ইজ দ্য অনলাইন একেবারে সরাসরি নিজের মতো করে বানাই লিখে দিতে পারবা। হাউ ক্যান টেকনোলজি বি এ ফোর্স ফর গুড? তুমি বিশ্বাস করো, যদি তুমি আমার বলো, যদি সময়ের চাপে পড়ে যাও, তুমি কি এই প্রশ্নটা যে হাউ ক্যান টেকনোলজি বি এ ফোর্স ফর গুড, কিভাবে ভালো কাজে টেকনোলজিকে ব্যবহার করা যেতে পারে, তুমি যদি প্যাসেজ নাও অ্যানালাইসিস করার সময় পাও, তুমি কি লিখতে পারবা না? স্যার এমন প্রশ্নগুলো তো মনে হয় পার্সোনাল ওপিনিয়ন চাই। হ্যাঁ, পার্সোনাল তো আছে, এর মধ্যে তুমি বলবা যে ওই যে লার্নিং, টেকনোলজি, মেডিকেল, মেডিসিন, ওই যে কত জায়গার মধ্যে তো আছে, তাই না? কত জায়গার মধ্যে ভালো। শুধু কি আমি ওই যে টিকটক ফিকটক, ওই যে স্ন্যাপচ্যাট, এগুলো নিয়ে আমি করব? আরো কত ভালোভাবে কাজ করা যায়। ধরো আমি প্যাসেজ পড়ার সময় পাইলাম না, তারপর একটা অনুমিত কাছাকাছি উত্তর লেখা সম্ভব কিনা সেটা বলো। আচ্ছা, এরপরে দেখো, হাউ ক্যান উই ট্রেন আওয়ার স্টুডেন্টস টু ওয়ার্ক বেটার ইন এ ডিজিটাল ওয়ার্ল্ড? ধরে নাও, আমি ধরে নিলাম ইউ হ্যাভ নো টাইম, তুমি অন্য কোনো কাজে সময়টা নষ্ট করে ফেলছো। ধর এই 3টা প্রশ্নের অনুমিত উত্তর লেখা যায় কিনা? তাহলে তুমি কেন আমার 40 মিনিট 45 মিনিটের জায়গায় তুমি 1 ঘন্টা 20 মিনিট নিবা? ওয়াই? প্লিজ বি কেয়ারফুল। মনে রাখবা, এই 3টা প্রশ্ন হয়তো তুমি বলবা যে আপনার তো একিউরেট হয় নাই, আমি জানি একিউরেট হয় নাই, কিন্তু আমি সময়ের মধ্যে লিখছি। তুমি একিউরেট লিখছো, লেখার রচনা খারাপ করছো, আমি রচনা খারাপ করব না। আমি কি আমার আবেগের অংশটা তোমাদেরকে বুঝাইতে চেষ্টা পারছি? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, টাইটেল লেখার সময় কিছুদিন আগে একটা আমরা রিটেন পরীক্ষা দিয়েছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসছে প্যাসেজটা। ওখানে টাইটেলটা স্যার আমি লিখছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা কোলন দিছি স্যার, নিউ ইরা অফ রিভলিউশন, তারপর 2টা সেমিকোলন দিয়ে উপরে ইনভার্টেড কমার মধ্যে নিয়ে আসছি। এটা কি হবে স্যার? মানে কোলন দিলে কি? তুমি যদি, এই জন্যই বলছি প্রত্যেকদিন ডেইলি স্টার একবার করে চোখ বুলাইবা। ডেইলি স্টার ওই যে আগামী ক্লাসে আমার করে, তোমরা কি প্রত্যেকে মোবাইল ফোনে ডেইলি স্টারটা আছে কিনা? প্রত্যেকদিন ডেইলি স্টার চোখ বুলাও কিনা? জি স্যার আছে। প্রথম হলো, একদিন আমি একদিন বলছিলাম যে কিভাবে পত্রিকা পড়া উচিত, একদিন দেখবো যে একটা আমি একদিন নিছিলাম না, তোমরা কেউ শুনছিল কিনা জানি না, যে অবশ্যই প্রতিদিন এবং মোবাইল ফোনের টেকনোলজি ব্যবহার করে প্রথম আলো না পড়ে প্রথম ডেইলি স্টার রেগুলার পড়া উচিত। ঠিক আছে, আমি দেখাবো আবার পরে ইনশাআল্লাহ। তাহলে আজকে পর্যন্ত আর কিছু বলবা নাকি? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আমি বলে একই কিওয়ার্ড দিয়ে 8-10টা স্ট্রাকচার ইউজ করা, ইফেক্টিভ কিছু সেন্টেন্স মেক করে দিলে খুব ভালো হবে। ওই যে কালকে রাতে বানাইছিলাম তো কয়েকটা, দিয়ে দেবো, মনে করে দিবে, তোমরা কিন্তু মনে করে না দিলে আমি স্যার বলছিলাম তো প্যাসেজের উপরে কি আর কোনো ক্লাস হবে স্যার? প্যাসেজের উপরে কি আর কোনো ক্লাস হবে স্যার? এখন শুরু হয়েছে, এগুলো থিওরি দিয়ে কোনো কাজ নাই, তো থিওরি দিয়ে কোনো কাজ নাই। আগামী ক্লাসের হোমওয়ার্ক, হ্যাঁ দাঁড়াও একটু হোমওয়ার্কটা দিয়ে নি, আগামী ক্লাসের কাজটাকে দিয়ে নি, দাঁড়াও 1 মিনিট সময় দাও আমারে। হ্যাঁ বলতে থাকো, আমি বের করতে। হ্যাঁ স্যার বলছি কি স্যার, আমাদের কি প্যাসেজের উপরে আর কোনো ক্লাস হবে স্যার? আরে একটা না, 3-4টা হবে। এই দেখো, আমি শেয়ার করবেন স্যার আমাদেরকে, স্যার বিসিএস এ যারা কিভাবে লিখে এটা খাতা আজকে শেয়ার করবেন বলছিলেন। আজকে টাইম শেষ, আগামী ক্লাসে মনে করো। আমি মনে করব স্যার, শুরুর দিকে মনে করে রেখো। আচ্ছা দাঁড়াও একটু
নোট করে রাখি, খাতা শেয়ার। হ্যাঁ স্যার খাতাটা স্যার পিডিএফ করলে আমাদের জন্য ভালো হবে স্যার। ঠিক আছে, হ্যাঁ জি স্যার। ওকে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, দাঁড়াও, যদি দাঁড়াও, স্যার একটু প্রথম প্রশ্নের একটু দাঁড়াও কিনা, আমি আজকে থিমেটিক কোশ্চেন পড়াইছি না, থিমেটিক কোশ্চেন। ওকে, জি স্যার 30 সেকেন্ড সময় দাও। ওকে, তোমাদের কাজ হলো আসসালামু আলাইকুম স্যার, এই নোটটা কি শেয়ার হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই শেয়ার করতেছি। জুমার নামাজ পড়ে রাতের মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এখনো নাস্তা রাস্তা আমি করি নাই। এই দেখো, এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে স্যার। এটা ডেল্টা প্ল্যান নিয়ে একটা প্যাসেজ, ইমপ্লিমেন্টিং বাংলাদেশ ডেল্টা প্ল্যান। ঠিক আছে, এই প্যাসেজে প্রথমে কি করবা? প্রথমে এই প্রশ্নগুলো উত্তর করবা। ঠিক আছে, তারপরে ওকে এই উত্তর লিখবা। তারপরে এই এই অর্থ তো আর সম্ভব না, অর্থ এই দুইটা কাজে দিলাম, অর্থ আমি বলে দেবো ক্লাসে। এই প্রশ্ন উত্তর লিখবা, সামারি লিখবা, শেষ। সময়টা আর টাইমটা লিখে রাখবা। হ্যাঁ, কি হোমওয়ার্ক কি দিলাম? প্রশ্নের উত্তরগুলো আর সামারি। এবং টাইম মেনশন করে লিখো, কোনটাতে কত মিনিট সময় লাগছে। থিমেটিক কোশ্চেনে কত মিনিট? স্যার স্যার আমাদের আর্গুমেন্ট একটু স্যার আগেই দেন স্যার, আমাদের 18 তারিখে পরীক্ষা স্যার, একটু আগে দিলে আমাদের ভালো হবে স্যার। মানে কিছু মুখস্থ টাইপের স্যার যদি কোনো থাকে স্যার, ফরম্যাট থাকে স্যার, আমাদের একটু দিবেন স্যার, ভালো আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আগামী শনিবার মনে করে যাবো। শনিবারের মানে রবিবার সকালে মনে করে দিও। হ্যাঁ বুঝি না, আবার বলো। স্যার বাড়ির কাজটা কি কালকে দেখাবো? দেখো কাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আজকে শেষ করে ফেললো, মানে এখনই দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ ওকে স্যার, থিমেটিক কোশ্চেনস এর সিকোয়েন্স ব্রেক করা যাবে স্যার? করলে লিখে দিছি প্রেস্টিজিয়াস। এই নোটটা কিন্তু তোমরা খাতায় লিখে ফেললো, আমলে খারাপ হবে। স্যার আমি বলতেছি স্যার, যদি প্রথম কোশ্চেনটার ধারণাটা না ধরা যায় তাহলে এটা তো প্রথমে লিখলে আরো খারাপ হয়ে যাবে। পরেও যদি আমি এটা না বুঝি। জি স্যার, এটা পরেও যদি আমি এটা না ধরতে পারি। অবশ্যই ধরতে পারবা। আমার একটা দেখা ওই পর্যন্ত ধরা যায় না মনে। আমি তো বললাম লেটার টু এডিটর খুঁজলেও পাওয়া যাচ্ছে। প্রথম প্রশ্নটা না, লেটার টু এডিটরে খুঁজলেও তো পাওয়া যাচ্ছে। প্রথম বাকি কোশ্চেনগুলো পড়লেও পাওয়া যায় এটার অ্যানসার। তাও না বললাম যে বাকি প্রশ্নগুলো পড়লে পাওয়া যাচ্ছে, লিখে দিলাম তো সব, তুমি দেখো। স্যার একটা প্রশ্ন ছিল। আচ্ছা প্রশ্ন ছিল, বলার পরে তো সময় নষ্ট হচ্ছে কেন? শুধু প্রশ্ন এই যে আন্তর্জাতিকের ক্ষেত্রে আমরা যখন এই যে কনসেপচুয়াল পার্টটা লিখি বিশেষত, তখন দেখা যায় স্যার কিছু প্রশ্ন খুব কঠিন থাকে যেগুলো আমরা পারি না। দেখা যায় 3টা বা অনেক ক্ষেত্রে 2টা প্রশ্ন থাকে। তো স্যার এই ক্ষেত্রে আমাদের মানে কি করা ভালো হবে? ওই 2টা কি ইম্পেরিক্যাল পার্ট লেখার পরে শেষে গিয়ে লিখবো, নাকি মাঝখানে ফাঁকা জায়গা রেখে ওইখানে লিখবো? আগামী শনিবারে প্রথম দিকে আমার একটু একদম ক্লাসের শুরুর দিকে কনসেপচুয়াল নিয়ে আমার একটা এই কথাটা অ্যানালাইসিস করতে দিও, আমার অভিনয়টা শেয়ার করবো। হ্যাঁ আল্লাহ হাফেজ, আগামী শনিবারে। আমি নক করছিলাম স্যার, পারলে একটু আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। পরীক্ষার হলে কি স্যার ঘড়ি নিয়ে যাওয়ার কোনো সিস্টেম আছে? দরকার কি? ঘড়ি তো আছে, কোনো নেওয়ার দরকার নেই। এগুলা কোনো রিস্কের কাজ করবা না, দরকার নেই। ঘড়ি আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা দাঁড়াও, লাস্ট আমার কথা শোনো। থিমেটিক কোশ্চেন নিয়ে একটা ওভারঅল তুমি মানসিক শক্তি পাইছো কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। হাতে কলমে প্র্যাকটিস করাবো, দেখবো যে আরো নিয়ন্ত্রণে আসবে। হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। কালকে ক্লাস নেবেন স্যার? হ্যাঁ বলো। কালকে মানে শনিবার রবিবার আর কি, রবিবার সকালে। বাংলা দ্বিতীয় পত্রে কাল্পনিক সংলাপ সম্পর্কে আপনি একটা কথা বলছিলেন যে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে শুরু করি আসলে এটা ভালো দেখায় না বা ভালো হয় না লেখাটা। অবশ্যই আপনি যদি একটু একটা ফরম্যাট দেখাইতেন। আরে না, এটা আমি দেখানোর তোমরা, আমি বললাম যে তারেক মনজুর স্যারের সাথে যোগাযোগ করো, কুদরতি মুহাম্মদ স্যারের ক্লাস অদিতিতে যারা ক্লাস করছে এদের সাথে যোগাযোগ করো, আর বাকিটা আমার দিয়ে বলাই না। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওকে স্যার। আমরা শুধু ইংলিশে পড়তে হয়েছি স্যার। স্যার সেন্টেন্স মেকিং করার শোনো, এই একটা আন্তরিক এই জন্য ধন্যবাদ। এগুলো বের করে নিবে খোঁচাই খোঁচাই। তুমি এটাও একটা তোমার, এটাও একটা তোমা আর ফোন নাম্বারটা দিয়ে দেন আমাদেরকে স্যার। না আবার জিজ্ঞেস করতেছো, সরাসরি কথা বলতেছো কেন? এটা তোমার টেকনিক, কিভাবে তুমি কোনটা নিবা, কি কোথা থেকে আদায় করবে, এটা তো একটা তোমার ক্রেডিট।
হ্যাঁ স্যার সবাই সেন্টেন্স ঠিক মেক মিশে করার গেছে এই ক্ষেত্রে মুহূর্তে। একটু সমস্যা হয় স্যার, এটা একটু যদি বলতেন সেন্টেন্স কি মেকটা কিভাবে কি করব। স্যার এই যে ইনশাল্লাহ সিনোনিম ইনশাল্লাহ অ্যান্টোনিম দিয়ে সেন্টেন্স মেক করতে বলে না আসবে স্যার? আসবে 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 আসবে, এটা হাতে কলমে দেখাবো ইনশাল্লাহ, পাইবা ইনশাল্লাহ। হ্যাঁ স্যার আল্লাহ হাফেজ সেন্টেন্স তাহলে। মেকিং এ স্যার আমি প্যাসেজের কনটেক্সটটা কি মাথায় রাখবো নাকি একদম ফ্রিলি আমি আমার মতো করে ফ্রি লিখে ফেলবো? ফ্রি ফ্রি যা পারো তা। ওই দেখুন আমি সেকুলারিজম পার্ট অফ দিয়ে তুমি সেকুলারিজম দিয়ে লিখতে পারো, ইউক্রেন দিয়ে লিখতে পারো, রাহেলা দিয়েও লিখতে পারো। হ্যাঁ ওকে স্যার থিমেটিক কোশ্চেন গুলো লিখে প্র্যাকটিস করলাম স্যার। এই ক্ষেত্রে আপনাকে স্যার একটু যদি কেউ দেখে দিত, আপনি যদি দেখতেন কিছু জিনিস, এগুলো কিভাবে করবো সবগুলো তো স্যার? দেখতে পারো না, কিন্তু ক্লাসে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে দেখা করো। হ্যাঁ আচ্ছা আজকে ছেড়ে দাও, জুমা স্যার নামাজ এই 1টা বেজে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওকে।